মার্কেট কোথায়, মানে কোম্পানিগুলা কি কি, সেখানে কারা কারা চাকরি করে, তাদের প্রোফাইল কীরকম, তারা কি করে না করে, সাকসেসফুল কারা। অনেক কিছু করা যেমন জরুরি, সেখান থেকে লার্নিংটা নিতে পারাটাও জরুরি। 4টা ক্লাবিং করে লাভ কি যদি সেখান থেকে আমি কিছু না শিখলাম? চাকরিতে জয়েন না করে আমি চাকরি করা প্র্যাকটিস করবো কীভাবে? অ্যাজাইলিটি থাকলে আস্তে আস্তে সব শেখা যায়। মার্কেটিং লাইনে বা বিজনেস লাইনে যারা সাকসেসফুল, এরা খুব সুন্দর ভালো কথা বলে। 10 বছরে সে কোন কোন ভালো ভালো প্রজেক্টে কাজ করছে, কি কি কাজ করছে, দুজনের সাথে ইন্টারভিউতে বসবে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছে, কল পাচ্ছে না, যেসব জায়গায় অ্যাপ্লাই করে সব জায়গায় লেখা থাকে 2 বছর 3 বছর। সরি টু সে, অনেক বড় বড় পজিশনের মানুষকে দেখছি যারা একটা কনসেপ্ট নিজের মাথায় ভাবতে পারে না। আমি অনেককেই দেখছি, আমিও সিভিটা আগেই নিজেই ঘেঁটে ফেলি। কারণ টেল মি অ্যাবাউট ইউর সেলফ বললে তো সে তার মতো করে বলবে, ওকে আমার মতো করে বোঝার বিষয় আছে। ক্যারিয়ার খুব সম্ভবত এইটাই আমাদের জীবনের একটা মোস্ট ভ্যালুয়েবল জিনিস, বিকজ এই ক্যারিয়ার ভালো হওয়া বা খারাপ হওয়ার উপরে ডিপেন্ড করে আমাদের লাইফটা ভালো হবে নাকি খারাপ হবে। সো আজকের পডকাস্টে আমরা বেসিক্যালি কথা বলবো ক্যারিয়ার নিয়ে। আমাদের আজকের দ্য গ্রোথ পডকাস্টের এই এপিসোডে আমি যাকে ইনভাইট করছি, উনি এমন একজন মানুষ যিনি অনেক বছর কর্পোরেট ক্যারিয়ার করতেছেন এবং উনি পাঁচটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অলরেডি জব করছেন এবং উনি অলরেডি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডিজিএম এর মতন বড় বড় পোস্টগুলো হোল্ড করছেন। সো আমাদের আজকের পডকাস্টে যে অবজেক্টিভ সেটা হচ্ছে আমরা একটা ক্যারিয়ার অথবা একটা কর্পোরেট ক্যারিয়ার শুরু করার জন্য আমাদের প্রিপারেশনটা কীভাবে নিতে হবে, এই জিনিসগুলো আমরা জানবো। সো আজকের আমার এই দ্য গ্রোথ পডকাস্টের এই এপিসোডে আমার সাথে উপস্থিত আছেন ফয়সাল জিকু ভাই। ফয়সাল ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনার সাথে আমার আসলে অনেক দিন পর দেখা। সো আমি একটু আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলে রাখি, ফয়সাল ভাই হচ্ছে আমার একদম শুরুর দিককার, আমি যখন আমার ক্যারিয়ার শুরু করছি একদম শুরুর দিককার একজন মেন্টর। আমি ভাইয়ের কাছে অনেক পরামর্শ নিছি, অনেক সাজেশন নিছি, অনেক অপরচুনিটিও পাইছি ভাইয়ের কাছ থেকে এবং শিখছি অনেক কিছু। সো আজকে আমি ভাইয়াকে আনার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি চাই এই লার্নিংগুলো আপনারা পান। সো ভাইয়া, আপনি বেসিক্যালি অনেকগুলো কোম্পানিতে জব করছেন। আপনি বার্জারে জব করছেন, গ্রামীণ ফোনে জব করছেন, বিওএল, আমি বিওএল একটু বোঝাই বলি, আমরা রূপচাঁদা তেল খাই না, সেই রূপচাঁদা তেলের কোম্পানি। সো বিওএল, এরপর আপনি স্যামসাংয়ে জব করছেন, এখন আপনি স্কোয়ারে জব করতেছেন। এই যে এতগুলা জব এবং এক একটা এক এক সেগমেন্টের চাকরি, সো একটা ডাইভার্সিফিকেশন কিন্তু আছে আপনার ক্যারিয়ারে। আমি যতটুকু জানি আপনি আপনার ক্যারিয়ার শুরু করছিলেন একদম অফিসার পোস্ট থেকে, যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি সবাই করি। অ্যান্ড আপনার ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় সবাইকে একটু বলা উচিত। ভাইয়ার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আইবিএ, মানে ইনস্টিটিউশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমাদের অনেকের জন্য ড্রিম ইনস্টিটিউশন। সো আইবিএ এর মতো একটা জায়গা থেকে আপনি অফিসার পোস্টে জব স্টার্ট করে আপনি ম্যানেজার ডেজিগনেশন হোল্ড করছেন, সিনিয়র ম্যানেজার ডেজিগনেশন হোল্ড করছেন, ডিজিএম ডেজিগনেশন হোল্ড করছেন। সো এই যে ডাইভার্সিফিকেশন ক্যারিয়ার, আমাদের আজকের অবজেক্টিভ হচ্ছে ভাই, আপনি এই ডাইভার্সিফিকেশন ক্যারিয়ারে আপনার টোটাল কর্পোরেট লাইফে আপনি যা কিছু শিখছেন এই জিনিসগুলো আপনি আমাদের সাথে শেয়ার করবেন। এইটা একটা মাস্টার ক্লাস ধরে নেন আপনি, যে আপনি একটা ট্রেনিং প্রোগ্রামে আছেন যেখানে আপনি আমাদেরকে শেখাবেন যে কর্পোরেট ক্যারিয়ার শুরু করতে হয় কীভাবে, অ্যাকচুয়ালি শুরু করতে হয় কীভাবে না, কর্পোরেট ক্যারিয়ার শুরু করার আগে প্রিপারেশন নিতে হয় কীভাবে, শুরু করতে হয় কীভাবে, অ্যান্ড আপনার মতো কন্টিনিউ করে এভাবে উপর দিকে স্লাইড করতে হয় কীভাবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ভাই আমাদের অবজেক্টিভ। সো শুরু করি আমরা আমাদের পডকাস্ট। আমি প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, যে আমরা তো নর্মালি যারা ধরেন একদম একটু পিছিয়ে পড়া মানুষজন, একটা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টের কথা আপনি চিন্তা করেন, তার কাছে কি মনে হয় আমি পড়াশোনা করে চাকরি করব, চাকরি। কিন্তু আপনারা আবার বলেন কি কর্পোরেট, হ্যাঁ, আমি বলি কি বেসরকারি চাকরি করবো, এটা প্রাইভেট চাকরি করব। তা আপনারা বলেন কর্পোরেট, একটা ফ্যান্সি একটা শব্দ আছে কিন্তু কর্পোরেট, এই কর্পোরেটের মানে কি? অনেকে কিন্তু জানে না এই কর্পোরেটের মানেটা আসলে কি। অফিসিয়ালি কর্পোরেটের মানে অনেক কিছু হতে পারে, যেটা গুগল করলেই পাওয়া যায়। বাট ইউজুয়ালি কর্পোরেট জব বা যেই ড্রিমটা আমরা দেখি, সেটা হচ্ছে একটা ভালো কোম্পানিতে একটা স্ট্রাকচার্ড জব, যেটা আমাকে 30-40 বছর একটা ক্যারিয়ারের মধ্যে দিয়ে নিয়ে যাবে, আমি একটা ফিউচার দেখব। এই ধরনের জবগুলিকে ইন জেনারেল আমরা মানে প্র্যাকটিক্যাল মিনিং থেকে কর্পোরেট বলি আর কি। তার মানে কর্পোরেট কোম্পানি মানে হলো যেটা একটা স্ট্রাকচার আছে, যেখানে বেশ কিছু নিয়মকানুন আছে, যেখানে সিকিউরিটি আছে এবং সার্ভাইভ করতে পারবো লং টাইম, এরকম একটা অ্যানসিউরিটি আছে বা একটা কালচার আছে। এটা মোস্টলি এটা পাশাপাশি এই যে সাস্টেইন করা বা 30-40 বছর ক্যারিয়ার পাওয়া, সেটা এমনভাবে হতে হবে যে সেটা ইদার আমি আমার এক্সিস্টিং কোম্পানিতে পাবো, অথবা এটা ইউজ করে আমি অন্যান্য কোম্পানিতে পাবো। সো আমি টোটাল একটা ট্র্যাকে থাকবো 30-40 বছরের, প্লাস রেপুটেটেড। হ্যাঁ, ওই কারণেই আসে যে একটা ভালো কোম্পানিতে যদি কেউ জব করে, ইদার সেই কোম্পানিতে সে গ্রো করে, বাই এনি চান্স যদি করতে না পারে, তার এই অপরচুনিটি আছে যে সে ওই এক্সপিরিয়েন্সটাকে ইউজ করে আরেকটা কোম্পানিতে গেল, আরও ল্যাডারে গ্রো করলো।
সো একটা ট্র্যাকে পড়ে গেল সে। মোটামুটি আমরা কর্পোরেট এই জিনিসটা কর্পোরেটদের কাছ থেকে এক্সপেক্ট করি। ওকে, সো আমাদের অডিয়েন্স তাহলে একটা ধারণা পাইলো যে আমি তাইলে এখন থেকে বেসরকারি চাকরি খুঁজবো না, আমি একটা কর্পোরেট চাকরি খুঁজবো, বাট কর্পোরেট কোম্পানিতে আমি একটা জব এক্সপেক্ট করবো। এখন যেটা আপনি বলতে চাইছেন যে যাদের ওই লেভারেজটা পাওয়ার সুযোগ আছে, এরকম অবজেক্টিভ যাদের থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। সো আচ্ছা, এটা হলো ফার্স্ট থিং। সো আমি বেসিক্যালি আগে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি আর কি ওভারঅল জব মার্কেটটার। সো কর্পোরেট চাকরি আমরা বুঝলাম। আরেকটা জিনিস আছে যেটা হইলো আমরা যখন গ্র্যাজুয়েশন শেষ করার পর আমরা চিন্তা করি গভর্নমেন্ট জবটা একটা প্রায়োরিটি থাকে অনেকের, আবার অনেকের থাকে না। তো আলটিমেটলি সবার তো গভর্নমেন্ট জব হয় না, যাদের হয় না আলটিমেটলি তারা কিন্তু প্রাইভেট জবে আসে। প্রাইভেট জবে আসার পর আমরা আবার দুটো জিনিস দেখি, একটা হলো লোকাল কোম্পানি, একটা আবার মাল্টি ন্যাশনাল কোম্পানি। এবং সবার মনে একটা ধারণা আছে লোকাল কোম্পানি তো বুঝছি ভাই, এই যে আমার আশেপাশে কোম্পানিগুলো। মাল্টি ন্যাশনালে অনেক স্যালারি, মাল্টি ন্যাশনালে অনেক সুবিধা, মাল্টি ন্যাশনাল কালচার অনেক চমৎকার, কিন্তু মাল্টি ন্যাশনাল বলতে কি বোঝায় এটা অনেকে বোঝে না, একটু এক্সপ্লেন করবেন। এটাও আমি আগেও বেশ দু এক জায়গায় বলেছি যে মাল্টিন্যাশনাল ব্যাপারটার প্রতি একটা চার্ম কেন কাজ করে, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানি মিনস একটা কোম্পানি যার অনেকগুলো দেশে বিজনেস আছে। ওই দেশে হয়তো তার সেলস অপারেশন আছে, 10-12টা দেশে হয়তো তার ফ্যাক্টরি আছে বা অনেক ধরনের অপারেশন আছে। সো মাল্টিন্যাশনাল ইউজুয়ালি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাইজে বড় হয়, কারণ অনেকগুলো দেশে তাদের বিজনেস, তাদের টার্নওভার বেশি। সো তাদের একটা স্ট্রাকচার্ড কালচার থাকে, তাদের একটা স্ট্রাকচার্ড ক্যারিয়ার পাথ থাকে, পলিসি থাকে। সো মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেকে এই সেফটির জন্য জব করতে চায় যে আমি একটা ভালো ভালো স্ট্রাকচার পাবো, কালচার পাবো অ্যান্ড এভরিথিং। বাট পার্সোনালি আমার কাছে মনে হয় আমরা যখন ভালো কোম্পানিতে বা ভালো একটা ক্যারিয়ারের জন্য ফোকাস করতেছি, আমাদের মাল্টিন্যাশনাল না লোকাল এটার চেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত স্ট্রাকচার্ড কোম্পানি নাকি আনস্ট্রাকচার্ড কোম্পানি। একটা কোম্পানি হতে পারে অনেক বড়, তার অরিজিন লোকাল, কিন্তু সেখানে কালচার আছে, সেখানে ক্যারিয়ার গ্রোথ আছে, সেই কোম্পানির লার্নিং নিয়ে সেটাকে অন্য জায়গায় ইউজ করার সুবিধা আছে। তো হোয়াটস রং সেই কোম্পানির জন্ম বাংলাদেশে। আবার একটা কোম্পানি মাল্টিন্যাশনাল হতে পারে, কিন্তু পার্টিকুলার বাংলাদেশে সেই কোম্পানির কালচার ভালো না হইতেই পারে, তো সেখানে জয়েন করে ফায়দা কি? সো আমাদের চেষ্টা থাকবে এমন একটা ভালো কোম্পানিতে জয়েন করা যেখানে স্ট্রাকচার আছে, কাজের স্কোপ আছে, যেখান থেকে আমি গ্রো করতে পারবো, যেটা আমাদের এন্ড অবজেক্টিভ। ওকে, আমি ভাই একটা ছোট কেস স্টাডি ধরে জিনিসটাকে সামনে টানতে চাই। ধরে নেন শাফিন নামে একটা ছেলে যে জাস্ট বিবিএ ফার্স্ট ইয়ারে জয়েন করছে আর কি, তার একাডেমিক ক্যারিয়ার শুরু করছে। আমরা এই শাফিনকে ঘিরেই বেসিক্যালি আমাদের পুরো পর্বটা আজকে কন্টিনিউ করব। এখন শাফিন যখন ফার্স্ট ইয়ারে আছে, ও আমাদের পডকাস্টটা দেখতেছে শাফিন, সে চিন্তা করলো ওকে ফাইন, ভাইয়া যেহেতু বলছে কর্পোরেট ক্যারিয়ার বা কর্পোরেট একটা ভালো একটা এনভায়রনমেন্ট পাওয়া যাবে, আমি কর্পোরেটের জন্যই ট্রাই করবো। ওকে, এরও একটা মিশন ভিশন হয়ে গেল। আপনি আবার আরেকটা কথা বললেন যে লোকাল না মাল্টিন্যাশনালটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো স্ট্রাকচার না নন স্ট্রাকচার। আমি স্ট্রাকচার কোম্পানি খুঁজবো, যেহেতু কোম্পানিটা স্ট্রাকচার্ড, তার পলিসিগুলো অনেক স্ট্রাকচার্ড, অনেক পলিশ, অনেক শাইনি। এখন শাফিনের তো এই স্ট্রাকচার কোম্পানির স্ট্রাকচার পলিসির সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য অনেকগুলো প্রিপারেশন আসলে তার থাকা উচিত লাইফে। সো শাফিন যেহেতু ফার্স্ট ইয়ারে আছে, সে অ্যাকচুয়ালি কীভাবে প্রিপারেশন নিবে যেন সে এই স্ট্রাকচার পলিসিকে মেনটেন করে একটা স্ট্রাকচার কোম্পানিতে যেতে পারে? রাইট, প্রথমে সে ফার্স্ট ইয়ারে সে দেখবে মার্কেট কোথায়, মানে কোম্পানিগুলো কি কি, সেখানে কারা কারা চাকরি করে, তাদের প্রোফাইল কীরকম, তারা কি করে না করে, ওইসব কোম্পানির অফিসাররা কেমন, ম্যানেজাররা কেমন, এগুলা সে একটু বোঝার চেষ্টা করবে। এখন তার আত্মীয় স্বজন থাকবে, বন্ধু বান্ধব থাকবে, বড় ভাইরা থাকবে যারা ওইসব কোম্পানির বিভিন্ন জায়গায় আছে। এক্ষেত্রে তাকে একটু শাইনেস ক্রস করে বড় ভাইদের সাথে একটু পরিচিত হওয়া, ফেসবুকে ফলো করা কিংবা লিঙ্কডইনে ফলো করা, তারা আসলে করে কি 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 জিনিস তারা বেশি ফোকাস করে, ওই জিনিসগুলো নিজের মধ্যে রপ্ত করা। যেমন আমরা ফার্স্ট ইয়ারে থাকতে দেখতাম সাকসেসফুল কারা, যারা ভালো প্রেজেন্টেশন করে, যারা ভালো রিপোর্ট লিখে, যারা ভালো কনসেপ্ট ডেভেলপ করে, ক্রিয়েটিভ আইডিয়া যাদের ভালো, এইগুলা আমরা দেখতাম যে তারা সাকসেসফুল হয়। সাথে সিজিপিএর একটা ইস্যু আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তারপরে জবে ফার্দার প্রোগ্রেস করার জন্য অনেকে এমবিএ করে, অনেকে অন্য কিছু করে, এগুলো একটু খোঁজখবর নিতে থাকলে সব পাওয়া যায়। এখন সেগুলোর জন্য আমার নিজেকে রেডি করতে হবে। আমি কি কি করে রেডি করব? আমি অনেক কিছু করে রেডি করতে পারি, যেটাই করি সেটা আমার ভ্যালু অ্যাড করবে। আমি ডিবেটিং ক্লাবের সাথে ইনভলভ হইলাম, আমি ফটোগ্রাফি ক্লাবের সাথে ইনভলভ হইলাম, অন্যান্য 2-3টে ক্লাবের সাথে বিভিন্ন ইভেন্টে ইনভলভ হইলাম, পার্ট টাইম করলাম, টিউশনি করলাম, কোচিং সেন্টারে পড়াইলাম,
বা আমি যাই করি সেখান থেকে আমি কিছু না কিছু শিখব। শেখাটা মানে আমি অনেক কিছু করা যেমন জরুরি, সেখান থেকে লার্নিংটা নিতে পারাটাও জরুরি। 4টা ক্লাবিং করে লাভ কি যদি সেখান থেকে আমি কিছু না শিখলাম বা ভালো কোনো ডেভেলপমেন্ট আমার ওই ক্লাবিংগুলো করে হইলো। ফটোগ্রাফি ক্লাবে গেলাম, ফটোগ্রাফির বিভিন্ন সূত্র টুত্র শিখলাম, এটা তো গুগলেই শিখতে পারি। তারপর কিছু ছবি টবি তোলার চেষ্টা করলাম, তো সেটা তো ফটোগ্রাফি ক্লাবে না গেলেও তুলতে পারতাম। কিন্তু ফটোগ্রাফি ক্লাবে আরও অনেক কিছু শেখার আছে, যেমন কিভাবে একটা ছবি নিয়ে প্ল্যানিং করতে হয়, কিভাবে একটা গ্রুপের সাথে গিয়ে ছবি তুলতে হয়, কিভাবে 20-30টা ছবির একটা সিরিজ নিয়ে প্ল্যান করতে হয়, চকিং করতে হয়, কিভাবে ফটোগ্রাফি নিয়ে 20-22 জনের সাথে ডিসকাশন করতে হয়, কিভাবে দল বেঁধে ছবি দেখতে যাইতে হয়, এই সবগুলোর মধ্য দিয়ে ডেভেলপমেন্টটা হইতে থাকে। এগুলো সফট স্কিল, এগুলো কোথাও লেখা নাই যে তুমি চিন্তা করা শেখো, ভাবা শেখো। কিন্তু দেখবা অফিসে অনেক লোকজন আছে যারা একটা জিনিসকে কনসেপচুয়ালাইজ করে ম্যানেজমেন্টের কাছে নিতে পারে না, হারায় যায়। অনেক কিছু ম্যানেজার হয়ে গেছে, কিন্তু বুঝে উঠতে পারতেছে না সেই প্রোগ্রামটা কিভাবে প্ল্যান করবে। তার মানে ওর কনসেপচুয়ালাইজ করার যে স্কিলটা, সফট স্কিল নাই। সো আমি যদি আগে থেকে ফলো করি যে কার কার কী কী স্কিল আছে, কে কোনগুলা জিনিসগুলো শেখে পারে, সেগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করা। এখন চাকরিতে জয়েন না করে আমি চাকরি করা প্র্যাকটিস করব কিভাবে, সেটা আমি আমার বিজনেস ক্লাব, কমিউনিকেশন ক্লাব, ইউনিভার্সিটি যেগুলো বা বিভিন্ন ইভেন্টে নিজেকে ইনভলভ করা, স্লোলি জিনিসটা শেখা। সবসময় যে বড় ভাইদের সাথে আড্ডা দিতেই থাকতে হবে নট নেসেসারিলি, বড় ভাইরা এটা পছন্দও করবে না। 7-8 বছরের বড় ভাই, আমি তার সাথে গিয়ে ভাইয়া আমি আপনার সাথে সারাক্ষণ কথা বলতে চাই, আপনার কাছ থেকে শিখতে চাই, তাকে দূর থেকেও ফলো করতে পারি। তার সাথে আমি 10টা কথা বললাম, 100 কথা না বলে প্রয়োজনীয় কথাটা বললাম, ভাইয়া এই জিনিসটা কি আমি এভাবে শিখতে পারি, বা ওই জিনিসটা কি আমার এভাবে করা উচিত। বড় ভাই বলল না এভাবে না করে এই জিনিসগুলো রেডি কর, শিখে ফেললাম। সব জায়গা থেকে শেখার একটা সুযোগ আছে। স্ল্যামডগ মিলিয়নিয়ার দেখছি না, ওখানে কিন্তু ওই ছেলে যে কোয়েশ্চেনগুলো অনিল কাপুর করছে, এবং ও জানতো না যে ওই কোয়েশ্চেনগুলো আসবে, ও লাইফ থেকে শিখছে। বিভিন্ন কোয়েশ্চেন আসছে, সামহাও ম্যাচ করে গেছে। আমাদের লাইফ তো আর এরকম হবে না, কিন্তু আমরা যেখানে যাই করি সেখান থেকে আমি কিছু না কিছু শিখতে পারবো, যদি আমি শেখার অ্যাপেটাইটটা রাখি। আমি একটা বইমেলায় গেলাম, বই টই কিনে চলে আসলাম। কেন বইমেলায় গেলাম? আমি একটু দেখি বইমেলা জিনিসটা কি, এখানে কারা কারা আসছে একটু অবজার্ভ করি, 2টা মানুষের সাথে গল্প করি, 4টা ফ্রেন্ড নিয়ে যাই, বই চয়েস করা শিখি। 30-40 রকম বইয়ের জনরা আছে, বিভিন্ন টাইপের কাস্টমার আছে তাদেরকে দেখি, বিভিন্ন টাইপের স্টল আছে তাদেরকে দেখি, কেমনে বেচে, কি বেচে না বেচে দেখি, অবজার্ভ করি, কথা বলি, বুঝি, কথা শুনি। এভাবে আস্তে আস্তে আমার সফট স্কিল ডেভেলপ করা খুব ডিফিকাল্ট, আবার অটোমেটিক্যালি ডেভেলপ হয় যদি আমি এফোর্ট দিই। আমি যাই করতেছি, এখন আমি কোচিং সেন্টারে পড়ানোর সুযোগ নাও পাইতে পারি, পার্ট টাইম চাকরি আমি নাও পাইতে পারি, তাহলে আমি কেমনে শিখবো? আমি যেটা পাচ্ছি সেখান থেকেই শিখি। টিউশনি করাইতে গেলাম, সেখানে একটা স্টুডেন্টের প্রবলেম সলভ করতে করতে আমি বুঝলাম যে কিভাবে নিজের প্রবলেমের পাশাপাশি অন্যের প্রবলেম সলভ করা যায়, সেটা আমার অন্য একটা জায়গায় কাজে আসবে। স্টুডেন্টের সাথে কথা বলা শিখলাম, স্টুডেন্টের মায়ের সাথে কথা বলা শিখলাম, নেগোশিয়েট করা, ডিসকাশন করা, প্রবলেমটা মাকে এক্সপ্লেন করা। যেখানে যাই পাই সেখান থেকে কিছু আমি আমার চোখ কান খোলা রাখলে সব ইনফরমেশন ঢুকতে থাকবে। আর গুগল তো আছে, ইউটিউব আছে, ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। আমাকে ম্যাক্সিমাম আইডিয়া নিয়ে ফেলতে হবে। আমরা অনেক সময় আলসেমি করেও আইডিয়া নেই না, 4th ইয়ারে গিয়ে দেখা যাবে, বা পাশ করে সিভি, অনেকে অবাক হয়ে যাই, মানে পাশ করার পরে পড়াশোনা শেষ হয়েছে, একটা সিভি লিখতে হবে। কেন ভাই গত 4 বছর এটা কেন প্র্যাকটিস করো নাই? পাশ করার পরে অ্যানালাইসিস করা শুরু করে, ইন্টারভিউ কীভাবে দিতে হয়। কেন ফার্স্ট ইয়ারে থেকেই জানা উচিত ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে কী কী লাগে, ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন আসে, এগুলো ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে একটু একটু করে করে আইডিয়া জেনারেট করা, ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করা, দরকার হলে সত্যিকারের 2-1টা কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেয়া। ধীরে 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 মানুষজন ডেভেলপ করে। এখন ডেভেলপ তো আর কয়েকশো বছরে ডেভেলপ করব, আমার টাইমও তো কম। সো যত বেশি আমি জিনিসটা নিয়ে ইউজ করতে থাকবো, এফোর্ট দিতে থাকবো, আমি ডেভেলপ করে যাব। অনেকে বিজনেস ক্লাবে যারা বিভিন্ন ইভেন্টের সাথে ইনভলভ হয়, অনেকে দেখতে শুনতে খুব অ্যাট্রাকটিভ, ওরা অ্যাঙ্কার হয়, ওরা মডারেটর হয়, অনেক কিছু হয়। আমি যদি অ্যাট্রাকটিভ না হই, হয়তো আমাকে অ্যাঙ্কার নাও বানাতে পারে, ফাইন, আমি ব্যাকএন্ডে কাজ করলাম, আমি নিজে থেকে বললাম পিপিটিটা আমি বানায় দিচ্ছি, পিপিটি বানানো শিখবো। আমি নিজের এক্সাম্পলই দিই। আমি একসময় দেখলাম আমাদের ক্লাসের কয়েকজন খুব সুন্দর পিপিটি বানায়, আর আমার পিপিটির অবস্থা কোনো মতে, কেমনে বানায় আমি দেখার চেষ্টা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিন কম্পিউটার সেন্টারে গিয়ে বিভিন্ন সেভ করা পিপিটি ঘেটে ঘেটে দেখলাম ওখানে কী কী আছে। তখন ওই টেমপ্লেটের ব্যাপারটা এত ইয়ে ছিল না,
হ্যাঁ, সো ওগুলা দেখলাম কি কি কালার দেয়, কিভাবে লেখে, কিছু নেটে ঘাটাঘাটি করলাম, কিভাবে বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে অল্প কথায় জিনিসটাকে বুঝে, এভাবে ঘাটতে 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 একসময় প্রেজেন্টেশন বানানো শিখলাম। এক পর্যায়ে আমাদের অফিসে 25-26 জনের ডিপার্টমেন্ট, দেখা গেল আমি ছাড়া কেউ ভালো পিপিটি বানাতে পারে না। এরপর যে কোনো পিপিটির সময় ইভেন সিনিয়র লেভেলে বসরা ডাকে, এই আমাকে এটা বানিয়ে দিতে হেল্প করো তো। ওই বস যখন ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন বানাচ্ছে, আমি ওনাকে পিপিটি বানাতে হেল্প করতেছি, কিন্তু হেল্প করতে করতে পুরো ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন বানানোটা তো আমার দেখা হয়ে গেল। উনি কিভাবে চিন্তা করে, উনি হয়তো আমার 3 র্যাঙ্ক উপরে, কিন্তু উনি উনার পিপিটিটা আমাকে দিয়ে বানায় নিচ্ছে। আমি আস্তে আস্তে উনার ম্যানেজমেন্ট থিঙ্কিংগুলোও পেয়ে গেলাম, যেটা আমাকে নেক্সট আমি যখন ম্যানেজারিয়াল রোলে যাব, আমার পিপিটি বানাইতে জিনিসটা হেল্প করছে। আমি জানি একটা ম্যানেজার পিপিটিতে কী কী দেয়। সো অ্যাজাইলিটি থাকলে আস্তে আস্তে সব শেখা যায়। ভাই আমি একটা ছোট এক্সাম্পল দিই, কানেক্ট করি আপনার সাথে। আপনি জানেন আমি একটা সময় ফটোগ্রাফি করতাম, সেই হ্যাঁ 17, 18 সাল 19 সাল পর্যন্ত আমি ফটোগ্রাফি করছি। তো আমি যখন ঢাকা শহরে আসছি 2018 সালে, আমি খুবই আন্ডার কনফিডেন্ট ছিলাম। কেন জানেন? আমি কাউরান বাজার দাঁড়িয়ে জানতাম না যে ফার্ম গেট কোন দিকে। আমার ভিতরে কনফিডেন্স নাই। আমি মানে ঢাকা শহরকে এভাবে আমার হাতে তালুর মতো চিনতাম না তখন। কোথাও যাইতে হইলে আমার গুগল ম্যাপ লাগবে, এছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না 18 সালে। বা ঢাকায় এসে যখন আমি ফটোগ্রাফি করা শুরু করছি ধুমায়ে, বিভিন্ন সিনিয়রদের সাথে ঘোরাঘুরি শুরু করছি, বিশ্বাস করবেন না, মোহাম্মদপুরের ভেতরে সেই জেনেভা ক্যাম্পের ভেতরে গিয়ে ফটোগ্রাফি করে আসছি, সেই ধরেন মানিকগঞ্জে গিয়ে ফটোগ্রাফি করে আসছি, ওই পুরান ঢাকার সদরঘাটে গিয়ে নদী টদী পার হয়ে ওই পারে গিয়ে কামরাঙ্গীর চর, এখানে এসে আমি পুরো ঢাকা শহর চষে বেড়াইছি। এবং আমি অলমোস্ট 1.5-2 বছর ঢাকা শহর চষে বেড়াইছি শুধু ফটোগ্রাফি করতে করতে। এবং এই ফটোগ্রাফি করতে করতে আমি ঢাকা শহরকে একদম আমার হাতে তালুর মতো চেনা শুরু করছি। আমি বিজনেস করতে এসে অনেক অপরচুনিটি খুঁজে বের করতে পারছি, বিকজ আমার নলেজ ছিল যে এই জিনিসটা আমার লাগবে, এটা তো অমুক জায়গায় দেখছি বানায়, এটা তো অমুক জায়গায় দেখছি, ওইদিকে একটা দোকান আছে, সব আমি চিনতাম। তো এই জিনিসগুলো না দিন শেষে আমাকে অনেক হেল্প করছে। তো আপনি যেটা বলছেন এই জিনিসটা যদি আমি একটু আরেকটু সহজ করে বলি, সেটা হইলো আপনি ফার্স্ট ইয়ারে থাকতে, মানে আমি অডিয়েন্সকে বলতেছি যে আপনি ফার্স্ট ইয়ারে থাকতেই কি করতে হবে এটা আসলে ভাবার দরকার নাই। আপনি শুধু এটা মাথায় রাখেন আমাকে অনেক কিছু করতে হবে। মানে এই ফটোগ্রাফি করতে করতে আমি বললাম এই জিনিসটা আমাকে ঢাকা শহর চিনাইছে, বাট আমার কিন্তু ইন্টেনশন এটা ছিল না আমি ফটোগ্রাফি করতে করতে ঢাকা শহর চিনবো। আপনি একটা ডিবেটিং ক্লাবে জয়েন করে ডিবেট করতে করতে, এটা আপনার ইন্টেনশন না যে এটা আমাকে জব দিবে, বাট এটা আপনার কনফিডেন্স বাড়াবে, আপনি সুন্দর কথা বলতে পারবেন, আপনার একটা সুন্দর উপস্থাপনা দেখে 5টা মানুষ আপনাকে চিনবে, ওখান থেকে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হইতে পারে। দ্যাট মিনস আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পড়াশোনাটাকে ঠিকঠাক রেখে এর পাশাপাশি যত ধরনের কাজে ইনভলভ হওয়া পসিবল হব এবং নিজের বেস্ট এফোর্ট দিব এবং ওখান থেকে আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা ভাই, এখন যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে আপনি বড় ভাইয়ের কথা বলতেছিলেন যে একটু বড় ভাইদের সাথে মিশো, থাকো, ঘুরো, ওদের সাথে সাথে থাকলে বুঝতে পারবা কি কি স্কিল দরকার তোমার। বড় ভাই কেমনে ম্যানেজ করবো? প্রত্যেক ইউনিভার্সিটিতেই বড় ভাই থাকে। আমি ফার্স্ট ইয়ার, তার মানে কেউ না কেউ ফোর্থ ইয়ার। তাদের সাথে অনেক সময় অনেক কারণে কানেকশন হয়ে যায়। সব সময় যে জোর করে এক্সকিউজ মি ভাইয়া আমি আপনার সাথে মিশতে চাই, আপনার সাথে আমি প্রায়ই গল্প করতে চাই, এভাবে হবে না। বিভিন্ন কারণে বিভিন্ন সুযোগ বুঝে এটা করতে হবে। এবং র্যান্ডমলি অনেকগুলা কাজ করলে তো কিছু কিছু জিনিস আমি র্যান্ডমলি শিখবই। বেটার হচ্ছে আমি যদি কিছু স্পেসিফিক টার্গেট নিয়ে কিছু কাজ শেখার দিকে আগাই। এক্ষেত্রে বড় ভাই বা সিনিয়রদের ব্যাপারটা কাজে দেয়। যেমন আমি ফার্স্ট ইয়ারে থাকতে দেখলাম যে এই মার্কেটিং লাইনে বা বিজনেস লাইনে যারা সাকসেসফুল, এরা খুব সুন্দর ভালো কথা বলে, এরা খুব ভালো প্রেজেন্টেশন দেয়, প্রেজেন্টেশন বানায় এবং প্রেজেন্টেশন দেয়। তখন আমি বোঝার চেষ্টা করলাম যারা বানায় ওরা কিভাবে বানায়, যারা দেয় ওরা কিভাবে দেয়, হোয়াট আর দ্য থিংস। তখন আমি কারো কারো প্র্যাকটিস করা দেখলাম, কারো কারো প্রেজেন্টেশনের কপি নিয়ে একটু ঘেটে ঘেটে দেখলাম, ও আচ্ছা আচ্ছা তাহলে ওরা এগুলো দেয়। সো আগেই আমি ঠিকঠাক করে রাখছি যে এই প্রেজেন্টেশন বানানো এবং দেয়া যে ব্যাপারটা, ওটা আমি দখলে নিব। আরেকটা হচ্ছে এক্সেলে অনেকে ঝাট 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 রিপোর্ট, পাইভট টেবিল, এটা সেটা বানায় ফেলে। ওটা আমি একটা টার্গেট করলাম। তার মানে আমি এক্সেলের ব্যাপারটা আমি শুরু করছি আমি যখন চাকরিতে জয়েন করছি। দেখি কিছু এক্সেল এক্সপার্ট আছে, বস, আর বাকিরা ওদের আশপাশে শিশু। তা আমি দেখার চেষ্টা করলাম ওরা আসলে কী কী জিনিস শিখে, আমি দ্রুত। সো আমি টার্গেট করে ফেলছি যে আমাকে যদি আল্লাহ চাইলে আগামী 40 বছর চাকরি করতে হয়, আমাকে এক্সেলে দক্ষতা হইতে হবে। সো আমি দেখলাম ওরা কী কী জিনিস শিখে, ওগুলো আমি একটু একটু করা শুরু করলাম। এক পর্যায়ে রিপোর্টিংটা বললাম বসের, ঠিক আছে এই উইকের রিপোর্টিংটা আমি করি। আমার বসও আমাকে সাপোর্ট করছে যে ঠিক আছে তুমি অল্টারনেটিভ উইকে তুমি রিপোর্টিং করো। তখন আমি সব এক্সেলের ডেটা কম্পাইলেশন চাট 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 ফিল্টার করা, এটা করা, এটা করা, ওখান থেকে টেবিল বের করা, চার্ট বের করা, ন্যাক নিয়ে জিনিসটার উপর ঝাঁপায় পড়ছি। অর্থাৎ আমরা র্যান্ডমলি যেমন অনেক কাজ করে করে অনেক কিছু শিখবো, পাশাপাশি কয়েকটা কাজ শেখার টার্গেট নিব।
আমার যদি ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ারে টার্গেট হয় আমি ভালো বক্তা হব, ভালো বক্তা হওয়ার জন্য যারা ভালো বক্তা তারা কি করে, কি করলে ভালো বক্তা হওয়াটা যায়, কিভাবে ভালো কথা বলা শিখতে হয়, পাবলিক স্পিকিং করতে হয়, ওগুলো নিয়ে আমি আগে থেকে একটু গুগলে ইউটিউবে ঘাটাঘাটি শুরু করি, ওর সাথে কথা বলি, একটু বুঝি। এগুলো নিয়ে স্ট্রাকচার ওয়েতে আগাইলে লার্নিংটা ফাস্টার হয়। অবশ্যই আমরা অনেক কিছু করব, কিন্তু কয়েকটা জিনিস টার্গেট করেও আগানো যায়, এটাও একটা ওয়ে। ওকে। এখন ভাই যখন আমরা একটা ছেলে ফার্স্ট ইয়ারে থাকে বা সেকেন্ড ইয়ারে থাকে, শুরুর দিকে থাকে তার ওভারঅল পড়াশোনায়, তখন কিন্তু সে কনফিউজ থাকে যে আমি পড়তেছি ম্যানেজমেন্টে, ক্যারিয়ার হবে কোথায়? পড়তেছি যেমন আমাদের একটা জিনিস, আমাদের একাডেমিক সিস্টেম দেখেন আপনি, ভালোবাসি মার্কেটিং, চান্স পাই এইচআরএমে, ভালোবাসি ফাইন্যান্স, চান্স পাইছি অ্যাকাউন্টিংয়ে, ইভেন ভালোবাসি বিবিএ, চান্স পাইছি হয়তো সোশিওলজিতে, কোনো আগা নাই মাথা নাই। সো তার মানে সে কিন্তু কনফিউজড থেকে সোশিওলজি নিয়েই তার ক্যারিয়ার আগাবে, না সে আবার পরবর্তীতে সে একটা এমবিএ করে ট্র্যাক চেঞ্জ করবে। সো এই যে স্টার্টিং আমাদের কনফিউশন যে আমি কোথায় যাব, সো এই রাস্তাটা সে কিভাবে ফাইন্ড আউট করতে পারে? সে কি প্যাশনকে ফোকাস করবে, নাকি সে লাকের উপরেই ডিপেন্ড করবে? মানে জিনিসটা কিভাবে সে ফোকাস করবে? সবসময় সব কিছু হয় না, সবসময় সব কিছু পারা যায় না। অনেক সময় অনেক কিছুতে নিজেকে একটু মডিফাই করে নিতেও হইতে পারে। ফর এক্সাম্পল, একজনের সে প্যাশন হচ্ছে সে 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 ফাইন্যান্সে কাজ করবে, ফাইন্যান্সে সে চান্স পায় নাই, চান্স পাইছে সে মার্কেটিংয়ে। এখন কিছু করার নাই, তাকে মার্কেটিংয়ে পড়ে ফেলতে হবে। কারণ আবার সে চিন্তা করলো যে এখন আমি একটা ইয়ার গ্যাপ দিয়ে ফাইন্যান্সে ট্রাই করব, নাকি কোনো একটা প্রাইভেট থেকে ফাইন্যান্সে করে নিব, তার চেয়ে এই জায়গায় মার্কেটিংয়ে চান্স পাইছি, এটা পড়ে ফেলি, এরকমও হয়। পড়ে দেখা গেল মার্কেটিংয়ের কাজটা সে এনজয় করা শুরু করছে। পড়তে পড়তে হি ক্যান গিভ এ ট্রাই। সে হয়তো ভাবতে পারে ঠিক আছে, আমি ফার্স্ট ইয়ারে থাকতে ফাইন্যান্সের প্রতি প্যাশনেট ছিলাম, আমি ফাইন্যান্সে ক্যারিয়ার করতে চাইছিলাম, কোনো সমস্যা নাই, মার্কেটিংয়েও ভালো লাগতেই পারে তার, সে মার্কেটিংয়ে শুরু করলো, মার্কেটিংয়ে ক্যারিয়ার করে ফেললো, কোনো অসুবিধা নেই। কিন্তু মার্কেটিংয়ে 1 বছর জব করে তার মনে হলো না, আমি নাম্বারসে মজা পাই, আমি মনে করতেছি আমি ফাইন্যান্সে ভালো করব, কিন্তু পড়াশোনা করে ফেলছি মার্কেটিংয়ে, 1 বছর চাকরি করে ফেলছি মার্কেটিংয়ে, কোনো জায়গায় ফাইন্যান্সে আমারে কেন নিবে? মহা সমস্যা। তাহলে কি আমি ফাইন্যান্সে একটা এমবিএ করে নিব? এমবিএ করতে তো আবার 2 বছর লাগবে। তো সেই 2 বছর কি আমি বসে থাকবো? হইতে পারে 2 বছর এমবিএও করতে থাকলাম, চাকরি অ্যাপ্লাই করতে থাকলাম, চাকরি আমি নাও পাইতে পারি। 2 বছর পরেও যে আমি চাকরি পাবো কে গ্যারান্টি দিচ্ছে? এদিকে আমার মার্কেটিংয়ের 1 বছর চাকরির এক্সপিরিয়েন্স লস, 2 বছর এমবিএ লস, এরপরে আমি চাকরি খুঁজতেছি, চাকরি পাচ্ছি না, আমি হয়তো চাচ্ছি ফাইন্যান্সের একটা প্রপার জবে ঢুকতে, আমার 3-4 বছর নষ্ট হয়ে গেল, ফ্রাস্ট্রেশন চলে আসছে। এই সময় একটা ক্রিটিক্যাল কল নিতে হয় এবং আল্লাহর উপরও ডিপেন্ড করতে হয় যে ঠিক আছে, আমি যখন চাইছি আমি ফাইন্যান্সে একটু থাকার চেষ্টা করি, প্রয়োজনে 3 বছর যাওয়ার পরও এন্ট্রি লেভেলে থাকার চেষ্টা করি, আমার যদি ক্যালিবার থাকে আমি উঠে যাব। কারণ আমরা অনেক সময় খুব টেনসড হয়ে যাই, হায় আমার ফ্রেন্ড 3 বছর ব্যাংকে চাকরি করে ফেলছে, আমি 1 বছর মার্কেটিংয়ে চাকরি করে 2 বছর ফাইন্যান্সে এমবিএ করে ব্যাংকে এন্ট্রি লেভেলে ঢুকতেছি, আমার ফ্রেন্ডের চেয়ে অলরেডি আমি 1 পজিশন 2 পজিশন নিচে ঢুকতেছি, তা আমার ফ্রেন্ডের সাথে তো আমি জীবনেও কভার আপ করতে পারবো না এবং সে আমাকে লজ্জা দিবে। ভাই এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। কারণ আপনার ফ্রেন্ডের চাকরির এক্সপিরিয়েন্স যখন 3 বছর, আপনার চাকরির এক্সপিরিয়েন্স তখন 0 বছর ফাইন্যান্সে, ওই ফ্রেন্ডের সাথে আপনি তো স্ট্যান্ড আউটই করতে পারবেন না। ট্রু, আপনি এন্ট্রি লেভেলে শুরু করলেন, আপনার ফ্রেন্ড 3 বছর আগানো অবস্থায় একটা হায়ার র্যাঙ্কে চাকরি করতেছে, আপনি ওর চেয়ে পিছায় আছেন, ফাইন। যখন আপনার চাকরি হয়ে যাবে 10 বছর, ওই আপনার ফ্রেন্ডের চাকরি হয়ে যাবে 13 বছর, এই 10 বছর আর 13 বছর সেম, তাই না? একটা ডিজিএম পজিশনের জন্য যখন কেউ অ্যাপ্লাই করবে, যেখানে 10-15 বছরের এক্সপিরিয়েন্স চাচ্ছে, তখন কিন্তু রিক্রুটার তাকায়ও দেখবে না ওর এক্সপিরিয়েন্স 10 না 13, ওই 10 আর 13কে সিমিলার হিসেবে কাউন্ট করবে, বরং দেখার চেষ্টা করবে 10 বছরে সে কোন কোন ভালো ভালো প্রজেক্টে কাজ করছে, কি কি কাজ করছে, আর 13 বছরে সে কি কি কাজ করছে। দুজনের সাথে ইন্টারভিউতে বসবে, যাকে ভালো লাগবে তাকে হয়তো নেবে। সো আপনি শুরুতে 2-3 বছর লস করছেন মানে সর্বনাশ ঘটে গেছে, ব্যাপারটা তা না, কাভার আপ করার সুযোগ আছে, বাট আপনাকে একটা সার্টেন প্যাশন ধরে আগাইতে হবে, বাকিটা আল্লাহর মর্জি। অনেক সময় ভুল হয়। ভাই আমরা মাঝে মাঝে কিছু বিতর্কিত কথাবার্তা শুনি, অনেকের কাছে শুনি, অনেকেই বলে যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, কিচ্ছু যায় আসে না সিজিপি দিয়ে। তো এই কথাটা আসলে কতটা সত্য? এটা একটা ডিবেট আর কি।
সিজিপিএটা আসে কেমনে? পড়ালেখা করছে, পরীক্ষা দিছে, মার্কস পাইছে, সিজিপিএ আসছে। তার মানে তো এটা ন্যাচারাল, যার সিজিপিএ কম্পারেটিভলি ভালোর দিকে আর যার সিজিপিএ কম্পারেটিভলি কমের দিকে, সে একাডেমিক্যালি বা কিছু নলেজ বেস ওর কম আছে। হ্যাঁ, এমন হইতে পারে একজনের সিজিপিএ 3.6, একজনের সিজিপিএ 3.5। হয়তো 3.5 পাওয়া ছেলেটা 3.6-এর চেয়েও বেশি জানে, কোনো কারণে পরীক্ষায় কিছু মার্কস কম পাইছে। কিন্তু যার সিজিপিএ 3.8 আর আরেকজনের সিজিপিএ 2.9, দুজনের মধ্যে একাডেমিক্যালি আসমান জমিন পার্থক্য আছে। দুজনের মধ্যে বিহেভিয়ার প্যাটার্ন, অ্যাটেনশন দেয়ার অ্যাবিলিটি, এফোর্ট দেয়ার অ্যাবিলিটি, একটা জিনিসে লেগে থাকার অ্যাবিলিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সো হায়ার সিজিপিএ ডাজ নট অনলি মিন ওর নাম্বারটা হায়ার। হায়ার সিজিপিএ মিনস ও অনেক হায়ার এফোর্ট দিছে, হায়ার ইনিশিয়েটিভ নিয়ে ব্যাপারটার সাথে লেগেছিল, নিজের ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করছে। সো সিজিপিএ কোনো ম্যাটার করে না, ব্যাপারটা তা না। এটা ঠিক, সিজিপিএ দেখে হুবহু চাকরি হয় না, কিন্তু সিজিপিএ ম্যাটার করে না তা না। সিজিপিএ ইজ এন ইন্ডিকেশন। একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি আপনাকে, আমি বিপদে ফেলতেছি আপনাকে। আমি দেখেন, আপনার কাছে একটা সিভি আছে যেটা হচ্ছে 4/4 গোল্ড মেডেলিস্ট। আপনার কাছে আরেকটা সিভি আছে যেটা হইলো মোটামুটি 3.25। বাট এই ছেলে শুধুই পড়াশোনা করছে আর কিচ্ছু করে নাই। আর এই ছেলে ধরেন অ্যাভারেজ রেজাল্ট, বাট ডিপ্লোমা করছে ধরেন 2টা। আপনি ধরেন আপনি ব্র্যান্ডিংয়ের জন্য একটা ছেলে যাচ্ছেন, সে ব্র্যান্ডিং নিয়ে ডিপ্লোমা করে ফেলছে 2টা। কোর্স করছে এক গাদা, ভালো এক্সেল শিখছে, দুমাই এক্সেল পারে, পাওয়ার পয়েন্টে ভালো প্রেজেন্টেশন বানাইতে পারে, বিজনেস কেস কম্পিটিশনে পার্টিসিপেট করছে এবং মেডেল টেডেলও জিতছে অনেক। ক্লাবিং করে আসছে, মুখ ক্লাবের প্রেসিডেন্ট ছিল এবং একটু ফেমাসও বা কন্টেন্টও বানাইছে। আপনি কাকে প্রিফার করবেন? প্রথমত আমি দুজনকেই কল করব, দুটো আলাদা লজিক থেকে। ভাই, যে 4 পাইছে তার সিভিতে আর কিচ্ছু নাই, কিন্তু সে তো একটা ভালো স্টুডেন্ট। সে, তার মানে আমার একটা সাইড কাভার্ড, তার নলেজ আছে। এখন সে অ্যাজ এ হিউম্যান কেমন এবং সেই নলেজটাকে সে কাজে লাগাতে পারবে কিনা, এটা দেখার জন্য আমি তাকে কল করতে পার্সোনালি চাইবো। আর এই ছেলেটা, সে অনেক কিছু করছে, সিজিপি একদম খারাপ না, সে যে অনেক কিছু করছে তাহলে সেখান থেকে সে অনেক কিছু শিখছে, তার এই নলেজটাও আমার কাজে লাগতে পারে, এজন্য আমি তাকেও কল করব। দুজনের সাথে ইন্টারভিউ নিয়ে আমি বোঝার চেষ্টা করব কে আমার জবের জন্য মোর সুটেড। সো ওর যে 4 সিজিপিএ, ওইটাও ওকে কল পেতে হেল্প করবে, আর ওর যে অনেকগুলো অ্যাক্টিভিটি সেটাও ওকে কল পেতে হেল্প করবে। তারপরে ইন্টারভিউ বোর্ডে সে নিজেকে কিভাবে জাস্টিফাই করবে। যেমন একটা এইচআর বলতেই পারে যে তোমার সিজিপিএ তো 4/4, তার মানে তুমি ফাটায় পড়াশোনা করছো, কিন্তু 4টা বছরে তুমি কোনো ক্লাবিং করলা না, কোনো এটা করলা না, কোনো কি পার্ট টাইম করছো? না স্যার করি নাই। কোনো কি অ্যাক্টিভিটি করছো? না স্যার করি নাই। কিছু করছো? না কিছুই করি নাই। কেন করলা না? তখন সে হয়তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারে যে স্যার, আমি আরও অনেক কিছু করলে ভালো হতো, কিন্তু আমি একটু বেশি পড়াশোনা করছি, আর সেভাবে আমি আসলে ওগুলো আমার করা, মানে করলে আমি হয়তো আর একটু বেটার শিখতে পারতাম, কিন্তু আমি মনে করি আমি যেটুকু একাডেমিক্যালি শিখছি, সাথে আমার যে মাইন্ডসেট, কাজ করার অ্যাবিলিটি, এফোর্ট দেওয়ার অ্যাবিলিটি, আমি মনে করি আমি এই কাজগুলো করতে পারবো, আমাকে আপনি একটা চান্স দিয়ে দেখতে পারেন। এটাও তো একটা কনভিন্সিং অ্যান্সার। সো কিছু না করলে যে একদম কিছুই হবে না তা না, আবার কিছু করলে তো ডেফিনেটলি অনেক বেনিফিট আছে। সো সবগুলোর মধ্যে একটা ব্যালেন্সের ইস্যু আছে এবং সাবজেক্টিভ এগুলো। আচ্ছা, আরেকবার বিপদে ফেলি। জিনিসটা যে এমন হইতো 4/4 কিচ্ছু করে নাই লাইফে, 4/4 এন্ড অনেক কিছু করছে লাইফে, তাইলে সি দ্য পাওয়ার অফ সিজিপি। আমি একদম বিপদে পড়তেছি না, আমি স্টিল দুজনকে দেখতে চাই। কারণ ও 4/4 অনেক কিছু করছে, ডেফিনেটলি আমি তাকে প্রায়োরিটি দিব। কিন্তু শুধু কাগজ দেখে তো আমি রিক্রুট করব না, তার সাথে আমি কথা বলবো, বোঝার চেষ্টা করব। কিন্তু যে 4/4 কিন্তু কিছুই করে নাই, কিন্তু সে 4/4 তো পাইছে, বলে না হয় ধারে কাটে নাইলে ভারে কাটে। ও তো একটা জায়গায় পারফেকশনের দিকে গেছে, 4 না হোক 3.9 হোক, আমি তাকেও একটু দেখতে চাই যদি সুযোগ থাকে। হ্যাঁ, তবে আমাকে যদি বলে যে তোমার হাতে 10টা সিভি আছে 4/4 সাথে অনেক কিছু করা, 10টা সিভি আছে 4/4 আর কিচ্ছু করে নাই, তুমি ইন্টারভিউতে কল করতে পারবা 5 জনকে, কোত্থেকে নিবা? আমি হয়তো 4-5 জন নিব যাদের সিজিপিও ভালো, অনেক কিছু করছে, হয়তো একজন নিব যার সিজিপিএ খুব হাই কিন্তু কিছু করে নাই। সো আমি ডিসপ্রপোর্শনেটলি ওদেরকে প্রায়োরিটাইজ করব পার্সোনালি। ওকে। এর মানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সিজিপিএ ম্যাটার,
কারণ দিন শেষে সিজিপিএ ভালো থাকলে কল পাওয়া যাচ্ছে, আর কিচ্ছু না করলেও চলতেছে, বাট সিজিপিএ ম্যাটার। সো আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের সিজিপিএটাকে ডেফিনেটলি ভালো রাখার চেষ্টা করব, পাশাপাশি চেষ্টা করব যে সাথে যেন পুরো দুনিয়ার সব কিছু ম্যানেজ করা যায়, বা আমার যেন একটা আদার্স এক্সপিরিয়েন্স থাকে। সো আমি আপনাদের হয়ে ভাইকে আরেকবার বিপদে ফেলতে চাই, ভাই ডিম আগে না মুরগি আগে? জানি না, মুরগি আগে। ওকে ফাইন, এটা আনসার পাইলাম। দেখেন, কর্পোরেটে যেটা হয় বা জব মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্রেশারের কাছ থেকে এক্সপিরিয়েন্স চাওয়া হয়, যে আমরা ফ্রেশার নিব বাট এক্সপিরিয়েন্স খোঁজে। না, এখন যে ফ্রেশার ওর পক্ষে তো আর এক্সপিরিয়েন্স পয়দা করা সম্ভব না। তো প্রত্যেকটা কোম্পানি যদি চাইতেই থাকে এন্ট্রি লেভেলের অফিসার পজিশন 3 বছরের এক্সপিরিয়েন্স চাইলো, তো কিছু করার নাই, ইউ অ্যাপ্লাই। কল না পাবেন তো পাবেন না, বাট ইউ ট্রাই টু কনভিন্স যে আমি এগুলো এই হচ্ছে আমার কোয়ালিফিকেশান, আমি মনে করি আমি চেষ্টা করব এবং আমার এই কোয়ালিফিকেশনগুলো আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান কনসিডার মি। ওই অনেকে না রেবেলাস হয়ে যায় যে আপনি তো আমাকে চাকরিতেই নিলেন না, কিভাবে আপনি জানবেন আমি কি এন্ট্রি লেভেলের পজিশনের জন্য কেন আপনি এক্সপিরিয়েন্স খুঁজছেন? আরে ভাই, রিক্রুটার এক্সপিরিয়েন্স খুঁজতেই পারে। আমি একটু অ্যাড করি ভাই একটা জিনিস। আমাদের 5 নাম্বার বা 6 নাম্বার পডকাস্টে একটা ছেলে আসছিল, নাম হচ্ছে লাব্বি। আমি আপনাকে আমাদের এই পডকাস্টে বসার আগে ওর গল্প বলতেছিলাম। লাব্বি হচ্ছে ভেরি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, বাট তার 6 বছরের এক্সপিরিয়েন্স। মানে এটা অদ্ভুত টাইপের, যে সে বিবিএ কমপ্লিট করছে এই বছরই, বাট এখনই তার 6 বছরের এক্সপিরিয়েন্স, বিকজ সে অনেক কিছু করছে আসলে। তার মানে কি দাঁড়াইছে, সে তার প্রিভিয়াস 6 বছরে সে পার্ট টাইম জব করছে, অথবা কোনো অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিল, নিজে একটা সে উদ্যোক্তা, নিজে উদ্যোগ চালাইছে। এই এক্সপিরিয়েন্সগুলোকে আপনারা কনসিডার করেন? সব সময় না, কিন্তু কিছু না করার চেয়ে, কিছু না থাকার চেয়ে এগুলো থাকা ভালো না? সে একজন পাশ করে বের হয়ে গেছে কিন্তু চাকরি পাচ্ছে না, এখনও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছে, কল পাচ্ছে না। যেসব জায়গায় অ্যাপ্লাই করে সব জায়গায় লেখা থাকে 2 বছর 3 বছর যদি এই সিচুয়েশন হয়, সে পার্ট টাইম করুক না, পাশ করে বের হয়েও পার্ট টাইম করুক না, অথবা কোনো একটা এজেন্সির ব্র্যান্ড প্রমোটার, কোনো একটা এজেন্সির থার্ড পার্টি পেরোলে কাজ করুক না। কোনো কোনো সময় কাজে লেগেও যেতে পারে, পরে সে 2-3 বছরে সে বিভিন্ন এজেন্সির থার্ড পার্টি পেরোলে কাজ করলো, বা উইক বেসিসে বা মান্থ বেসিসে কাজ করলো। কোনো এক সময় কোনো এক ইন্টারভিউতে ওটা কাজে লেগে যেতে পারে, যে হ্যাঁ ওর 3 বছর জব এক্সপিরিয়েন্স নাই, কিন্তু এই 3 বছরে সে বিভিন্ন প্রজেক্টে কাজ করছে, যেখান থেকে সে ইভেন্ট ম্যানেজমেন্ট শিখছে, প্ল্যানিং শিখছে, এটা শিখছে, ওকে আমরা নিয়ে নেই। কোনো এক রিক্রুটার চেয়ে ফেলতে পারে। বসে থাকা ইজ নট এ সলিউশন। সো যদি আমরা দেখি যে এক্সপিরিয়েন্স নাই বলে কেউ আমাকে কল করতেছে না, কিংবা এক্সপিরিয়েন্স নাই বলে কেউ আমাকে চাকরি দিচ্ছে না, আমাকে যে কোনোভাবে যে কোনো কিছুর সাথে ইনভলভ হয়ে হতে হবে। বিশেষ করে যদি আমার পড়াশোনা শেষ হয়ে যায়, পড়াশোনা শেষ হয়ে চেষ্টা করতে হবে আমি যেন বসে না থাকি, সেটা পার্ট টাইম হোক, যাই হোক। মানে যেটা দাঁড়াইলো সেটা হলো এক্সপিরিয়েন্স না থাকলে এক্সপিরিয়েন্স বানাইতে হবে, তাই না? বানানোর চেষ্টা করতে হবে বানানোর। আচ্ছা ভাই, ধরেন আমি আপনাকে বললাম যে কর্পোরেটে যাবার জন্য অনেকগুলো স্কিল তো দরকার হয় অ্যাকচুয়ালি। সো অনেকগুলো স্কিলের মধ্য থেকে আমি যদি আপনাকে 3টা স্কিল প্রায়োরিটাইজ করতে বলি, 3টা স্কিল, আপনি কোন 3টে স্কিলকে আপনার প্রায়োরিটিতে রাখবেন যে একটা স্টুডেন্ট থাকা উচিত? সফট স্কিল। আচ্ছা, এক্ষেত্রে 3টা 2টা 4টা এভাবে না বলে প্রায়োরিটি করি। আমার কাছে মনে হয় কমিউনিকেশন ইজ দ্য ফার্স্ট সফট স্কিল হুইচ উই শুড হ্যাভ, যেটাতে আমারও ল্যাকিং ছিল, অনেকের ল্যাকিং থাকে। এটা নিয়ে কাজ করতে হবে এবং আজীবন কাজ করতে হবে। কমিউনিকেশন আমাকে করতে পারতে হবে, সেটা রিটেন, ভার্বাল, ফেস টু ফেস, ওভার দ্য ফোন, চ্যাট, বিভিন্নভাবে কমিউনিকেশন আমাকে স্কিল, এটা একদম মাস্ট। এবং এটা নিয়ে ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে কাজ শুরু করে দিতে হবে। এবং চাকরি করতে করতেও আমি 3 বছর চাকরি করে ফেলছি, কোনো সমস্যা নাই। আমার তো আরও অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ চাইলে। সেই অনেক দূর যাওয়ার জন্য আমার ডিফারেন্ট সেট অফ কমিউনিকেশন স্কিল লাগবে, যেটা আমার অফিসার লেভেলের কমিউনিকেশন স্কিল দিয়ে হবে না। তখন সেটাও আমাকে প্র্যাকটিস করতে হবে। সো কমিউনিকেশন স্কিল আমার কাছে পার্সোনালি মনে হয় নাম্বার 1 স্কিল হুইচ উই শুড হ্যাভ অ্যাজ এ সফট স্কিল। দেন পার্সোনালি আমার কাছে মনে হয় ক্রিটিক্যাল থিঙ্কিং কিংবা কনসেপচুয়ালাইজ করার যে স্কিল, আমরা অনেক সময় না কনসেপচুয়ালাইজ করতে পারি না, একটা জিনিস নিয়ে ভেবে একটা কনসেপ্ট দাঁড় করাইতে পারি না। অনেক সময় অনেকে বলে না যে এই ডিজাইনটা আমার ভাল লাগে নাই, কেন? ফিলিংস আসতেছে না। কেমন ডিজাইনটা আপনার ভাল লাগে নাই, ফিলিংস আসতেছে না, ওয়াই বা কেন ভাল লাগে নাই, এগুলো তো আপনাকে বুঝতে পারতে হবে। বা
একটা ভালো কিছু একটা করেন, আরে একটা ভালো কিছু একটা করেন, কি করেন? একটা ভালো বলতে সেখানে পয়েন্টগুলা কি, আমি যে জিনিসটা করতে চাচ্ছি বা করাইতে চাচ্ছি সেটার অবজেক্টিভ কি, কেন আমি সেটা করতে চাচ্ছি, সেটা কিভাবে করব, আমি লাস্টে গিয়ে কি দেখতে চাই জিনিসটা, এইভাবে মাথায় থিঙ্কিং করে নিয়ে আসা। সরি টু সে, অনেক বছর চাকরি করে ফেলছি আল্লাহর রহমতে, অনেক বড় বড় পজিশনের মানুষকে দেখছি যারা একটা কনসেপ্ট নিজের মাথায় ভাবতে পারে না, একটা জিনিসকে কনসেপচুয়ালাইজ করতে পারে না, বুঝায় উঠতে পারে না, নিজে বুঝে উঠতে পারে না। এই জন্য হয় কি, ওরা জানেই না ওরা কি চায়। সো থিঙ্কিংয়ের অ্যাবিলিটিটা ডেভেলপ করা খুব জরুরি। এখন থিঙ্কিং অ্যাবিলিটি ডেভেলপ করার তো কোনো কোর্স নাই, বা যতখানি আমি ইন্টারনেট থেকে শিখতে চাই শিখতে পারি, আর বিভিন্ন কাজ করতে করতে শিখতে পারি, এইভাবেও চিন্তা করা যায়। একটু বেশি কথা বলতেছি। একবার আমরা ফটোগ্রাফি করতে 20-22 জন যাব শাহবাগ থেকে মিরপুরের কোনো একটা জায়গায়, চিড়িয়াখানায় না, বোটানিক্যাল গার্ডেনে, ইয়েস। তো আমরা 20-22 জন মোটামুটি শাহবাগে জড়ো হয়েছি। হঠাৎ আমাদের একটু লিডার গোছের যে ভাইয়া ছিলেন, উনি একটা বাস দেখলো গুলিস্তান থেকে বা কোত্থেকে জানি আসছে, শাহবাগে এসে থামছে। ওখানে মাত্র 6-7টা প্যাসেঞ্জার। একটা বাসে তো সিট থাকে 40-42টা, আর দাঁড়ায় নেয় আরও 40 জন 80 জন। তৎক্ষণাৎ ওই বাসের হেল্পারের সাথে নেগোশিয়েট করে ফেলছে, আমি এই 80 জনের ভাড়া তোমাকে দিব, তুমি এখান থেকে পুরা বাস নিয়ে চিড়িয়াখানায় চলে যাবা। ও চিন্তা করলো ভালো, এক টান দিয়ে চলে যাব। ওখান থেকে চিড়িয়াখানা ভাড়া ওই যুগে ছিল 5 টাকা করে, 80 জনের ক্ষেত্রে 5 টাকা করে হইলো 400 টাকা। আমরা 20 জন, এক একজনের পকেট থেকে আর কত গেল, 20-25 টাকা গেল। কিন্তু আমরা মোটামুটি পুরা বাস চিৎকার চেঁচামেচি করতে করতে মাস্তি টাস্তি, ওই যে 4-5 জন লোক ছিল ওগুলিরে ওদের প্রয়োজনীয় স্টপেজে নামায় দিছি, চূড়ান্ত মাস্তি। দেন ইট কেম টু মাই মাইন্ড যে অনেক সময় না, ইউ ক্যান প্লে উইথ ইউর গিভেন অপশনস, যে ঠিক আছে আমি এই জিনিসটা রেন্টাল বেসিসে না নিয়ে আমি এটা পুরো বছরের জন্য নিয়ে নিই, বা এই জিনিসটা আমি পার পিস বেসিসে না নিয়ে আমি হোল ডে ডিল করে ফেলি। আমি একজনকে কাজ দিব, আমি পিস হিসেবে কাজ না দিয়ে পুরো প্রজেক্টের কাজটা একসাথে দিয়ে ফেলি, তখন আমার নেগোশিয়েট করতে সুবিধা হয়। এটা আমার কাছে না, ওই তখন আমি মনে হয় 3rd ইয়ারে, ঠাস করে আমার কাছে আই ওপেনিং হয়েছে, না এভাবে তো প্লে করা যায়। এই জিনিসটা আমি আমার চাকরি জীবনে অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, যে টোটাল জিনিসটা একসাথে ধরে ফেলা, টোটাল কাজটাকে প্রজেক্ট হিসেবে ধরে একজনের সাথে নেগোশিয়েট করা। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে। এটা এখন কনসেপ্ট মেকিং কি, এটা নিয়ে তো 50টা ডেফিনেশন আছে, দরকার নেই। আমি দেখলাম যে একটা জিনিস আমি দেখলাম, দেখে বুঝলাম, বুঝে ওটাকে নিলাম, নিয়ে আমার চাকরি জীবনে বিভিন্ন, আমি বাস ভাড়া করি নাই, কিন্তু অন্য অনেক জায়গায় করছি। কিছুদিন আগে আমরা একটা জায়গা থেকে একটা কনসেপ্ট নিয়ে কনসেপ্টকে ইউজ করছি আরো বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আবার এমন হইতে পারে আমি নতুন একটা কনসেপ্ট দাঁড় করাইছি, দ্যাটস এ ডিফারেন্ট গেম। কিছুদিন আগে আমার একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, এরকম 20-22টা না 30টা, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমি চিন্তা করলাম, আমি যদি এই পারফর্মার হায়ার করি, তাকে আমি একটা পিস বললে এক এক পিসের জন্য এরকম 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 রেট আসবে, আমি তাকে পুরো প্রজেক্টের জন্য নিয়ে নিছি। আমি অনেক বেনিফিট পাইছি। একে রেটে বেনিফিট পাইলাম, 2 তার কাছ থেকে আমি ফুল ডেডিকেশন পাইছি, কারণ সে আমার সাথে একটা লম্বা সময়ের জন্য কাজ করছে। সো অনেক জায়গা থেকে না অনেক কিছু হয়। আচ্ছা, আবার এটা তো গেল একটা কনসেপ্ট ইউজ করা। এবার আসি একটা কনসেপ্ট বিল্ড করা। একবার একটা চাকরিতে একটা চ্যালেঞ্জে পড়লাম যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না, কিছু রেগুলেটরি ইস্যু আছে, কিছু চ্যানেল ইস্যু আছে, আমার চ্যানেল এটা অ্যালাউ করবে না, ওটা করবে না, ওটা করবে না। আমি মহা ঝামেলা পড়লাম, আমার মনে হলো আমার হাত পা বাঁধা, এখন আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু ওর সাথে আমার কাজ করতে হবে। কি করা যায়? তখন আমি ওকে বললাম যে আপনি আমাদের প্রিমিয়াম যে জিনিসগুলা বিক্রি করেন এগুলাতে আপনার মার্জিন কত থাকে? সে দেখা গেলো এরকম এরকম মার্জিন। তখন ওই মার্জিনগুলোকে একটু রিঅ্যালাইন করে আমি বললাম যে এই জিনিসটা আপনি আপনার মতো করে করেন, আপনি একটা ক্যাম্পেইন করেন, আমি আপনাকে সাপোর্ট দিব। সে চিন্তা করলো ঠিক আছে, আমার ক্যাম্পেইন করতে এত টাকা খরচ হয়, ওটা ওইভাবে ওইভাবে কাভার হয়ে যাবে। এই মানে টোটাল জিনিসটাকে চ্যানেল পার্টনার দিয়ে করায় নিয়ে আসছি। এইটা অন দ্য হিট অফ দ্য মোমেন্ট মাথায় কথা বলতে বলতে আইডিয়াটা আসছিল, যখন আমার বাকি সব অপশন বন্ধ, আমি এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি, তখন আমি ওকে দিয়ে জিনিসটা করায় নিয়ে আসছি। এটাকে আমার কাছে মনে হয়েছে একটা কনসেপ্টকে বিল্ড আপ করা হয়েছে, যে এই জিনিসটা ছিলই না, চ্যানেলকে দিয়ে যে এই জিনিসটা করা যায় এই ব্যাপারটা ছিলই না, আমরা অন্য কিছু করতে পারতেছিলাম না। তখন ব্রেনস্টর্ম করতে করতে আমরা 2-3 জন মিলে এরকম একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাইলাম, চ্যানেল পার্টনারকে ডাকলাম, তার সাথে ডিসকাশন হইলো, একটা টাকা পয়সা নেগোসিয়েশন হইলো, আমরা জিনিসটা করে ফেললাম। এইটা তো আসলে কোথাও শিখার নাই, হয়তো সিমিলার অন্যান্য কাজ আগে করছি,
জিনিসটা ক্লিক করে গেছে, জিনিসটা স্ট্রাইক করে গেছে, করা যায়। সো এভাবেও হয়, একটা কনসেপ্ট বিল্ড আপ হয় নতুন করে, যেটাকে হয়তো আমরা ক্রিয়েটিভিটি বলি। আরেকটা স্কিলের কথা যদি বলি, অ্যাজাইলিটি। অনেক সময় না আমরা অনেক সময় গিভ আপ করি বা কনসিস্টেন্সি রাখতে পারি না, পারসিস্টেন্ট হই না, টায়ার্ড হয়ে যাই, বা এইটার জন্য আমিও অনেক সাফার করছি, অনেককে সাফার করতে দেখছি। এটা বলা খুব সহজ, তোমাকে খুব পারসিস্টেন্ট হইতে হবে এই সেই, বাট এটা ডিফিকাল্ট, এবং এটা ডিফিকাল্ট বলেই তো এটা একটা স্কিল। সো আমি যদি একটা জিনিস করার কথা ভাবি, ওটার পিছনে লেগে থাকা, দীর্ঘ সময় ধরে স্লোলি জিনিসটা বিল্ড আপ করা, দেন সাকসেসটা আসে। এটা খুব জরুরি, এবং অনেক রিক্রুটারই এই মাইন্ডসেটটা ক্যান্ডিডেটের মধ্যে আছে কি না এটা জাজ করতে চায়, এটা গেস করতে চায়। 100% পারফেক্টলি গেস করা সম্ভব না, ওরে আমি 15 মিনিটের ইন্টারভিউ করতেছি, কিন্তু এটা গেস করতে চায় যে ও এই জিনিসটা নিয়ে লেগে থাকবে কি না। সো এই সফট স্কিলটা ডেভেলপ করার জন্য আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেই জিনিসটা যেন আমি করি, কন্টিনিউয়াসলি করে যাই, এই জিনিসটা খুব জরুরি। আমরা অনেক সময় ভালো ভালো মুভি দেখতে পছন্দ করি, মুভি দেখা শুরু করলাম, কিছু মুভি দেখলাম, আচ্ছা, তারপর অন্য কিছুতে গেলাম, কিন্তু এই মুভি দেখা বা ভালো মুভি দেখা ব্যাপারটা যদি আমি 3 বছর ধরে প্রতি উইকে করতে থাকি, তাহলে তো আমি একজন মুভি ক্রিটিক হয়ে যেতে পারবো, এবং তখন অনেকগুলা মুভি নিয়ে আমার মাথায় আইডিয়া চলে আসবে। কেন? কারণ আমি পারসিস্টেন্টলি 3 বছর ধরে মুভি দেখে গেছি, ভালো ভালো মুভি দেখে গেছি। গেল একটা জিনিস, মুভি এক্সাম্পলটা দিলাম মুভি দিয়ে। আমরা অনেকে আবার 3 বছর ধরে মুভি দেখে যাচ্ছি, কিন্তু আর কিছু করতেছি না। কেন? মুভি দেখার পাশাপাশি ওই মুভির ব্যাকগ্রাউন্ডগুলা, ওই মুভি কেন বানাইছে, কিভাবে বানাইছে, ওই মুভি দিয়ে কি পারপাস সার্ভ হয়েছে, এগুলো একটু গুগল করি, তখন আমি আরও অনেক কিছু জানতে পারবো। এক পর্যায়ে দেখা যাবে এই টোটাল মুভি মেকিং, মুভি কিভাবে কাজ করে, মুভির মাধ্যমে কিভাবে মেসেজ দেওয়া যায়, এই টোটাল জিনিসটার উপর আমার একটা শক্ত কন্ট্রোল হয়ে গেছে। হয়তো আমি ডিরেক্টর হব না, আমি হয়তো নর্মাল মার্কেটিংয়ে চাকরি করব, কিন্তু এইটা আমার অন্যান্য জায়গায় কাজে দিবে। সো এটা একটা এক্সাম্পল। আমরা যেন একটা কাজ করতে 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 লাস্টের দিকে গিয়ে ছেড়ে না দিই। এক্সাম্পল তো দিচ্ছি, অনেক কথা বলতেছি, আর একটু বলে ফেলি। উসাইন বোল্ট 100 মিটার ক্রস করে কয় সেকেন্ডে? সম্ভবত 9 পয়েন্ট সামথিং, বা যাই হোক। ওর পরের জনের সাথে ওর গ্যাপ কত? মিলি সেকেন্ড। এইভাবে পরের 3 সেকেন্ডের মধ্যে কিন্তু 3000 অ্যাথলেট আছে। মানে যখন আমি 100 মিটার দৌড়ানো শুরু করব 20 সেকেন্ডে, সেটা থেকে 19 সেকেন্ডে নেওয়া ইজ টাফ, 18 সেকেন্ডে নেওয়াটা টাফার। যত অ্যাকিউরেটিভ জায়গা যাইতে থাকবো, ছোট ছোট ইমপ্রুভমেন্ট আনা খুব ডিফিকাল্ট, কিন্তু ছোট ছোট ইমপ্রুভমেন্টের রিওয়ার্ডগুলো খুব বড়। যেই লোকটা 20 সেকেন্ডে দৌড়ায়, সে যখন তার স্পিডকে 19 সেকেন্ডে নিয়ে আসবে, কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু যে লোকটা 13 সেকেন্ডে দৌড়ায়, সে যখন ওটাকে 12 সেকেন্ডে নিয়ে আসবে, অলিম্পিকে চান্স পেয়ে যাবে। তো লাস্টের দিকের কাজগুলোতে ইমপ্রুভমেন্ট আনা যেমন খুব কঠিন, ওটার রিওয়ার্ডও খুব বেশি। সো আমাকে ইমপ্রুভ করতে করতে ওই জায়গাটার কাছাকাছি যাইতে হবে, না হলে আমি মাঝখানে যে এতখানি এফোর্ট দিলাম, এটার কোনো ভ্যালু নাই, বা ভ্যালুটা খুব কম। আমি অনেক কিছু ট্রাই করছি, কিন্তু ট্রাই করে করে আর পরের জায়গাটায় আগাই নেই। তাহলে এই অনেক কিছু হালকা ট্রাই করে আমার লাভ কি? আরেকটু পরের জায়গাটাতে নিতে হবে। ওকে, 3টে স্কিলের কথা আপনি বললেন। এখন আমি আরেকটা স্কিলের কথা আমি আপনাকে অ্যাড করি। সেটা হচ্ছে কি, ধরেন আমার কমিউনিকেশন স্কিল খুবই ভালো, আমি ক্রিয়েটিভ থিঙ্কার, আমি অনেক কনসেপ্ট বানাইতে পারি, আমি আপনাকে ইমপ্রেস করে ফেলতে পারবো। সমস্যা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে পারি না। এখন আমরা এটাও শুনি যে ইংরেজি তো একটা ল্যাঙ্গুয়েজ, এটাতে কেন আমাকে কথা বলতে হবে, বাংলা ভাষায় আমি কথা বললাম, সমস্যা কি? এটা আপনারা মানেন কি না? কর্পোরেটে এটাকে আসলে কিভাবে ভাবে? তুমি রিয়েলিটি মাইনে নেও, ইংরেজি হচ্ছে রিয়েলিটি। আমরা তো মনে মনে একটা জিনিস ভাবি, সেটাকে আমরা বাংলায় বলি, কারণ আমরা বাংলাদেশি। তাহলে বাংলাও তো একটা ল্যাঙ্গুয়েজ, বাংলাও না শিখো, শুধু মনে মনে ভাবতেই থাকো, লজিক্যাল। লাভ হবে না। বাংলা তো শিখতে হবে, নাহলে আমি আমার লোকজনের সাথে কমিউনিকেট করবো কেমনি? তো বাংলাটা আমার শিখতে হয় বাংলাদেশিদের সাথে কমিউনিকেট করার জন্য, ইংলিশটা আমার শিখতে হবে পৃথিবীর সাথে কমিউনিকেট করার জন্য। কর্পোরেটে অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ইমেল লেখা হবে ইংলিশে, মেমো লেখা হবে ইংলিশে, প্রেজেন্টেশন দেওয়া হবে ইংলিশে, ইন্টারভিউ হবে ইংলিশে। দেন সরি টু সে, অবশ্যই ইংলিশ কোনো ক্রাফটস না, আর্টস না, ইংলিশ হচ্ছে একটা টুলস, কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল।
আমি আমার আরেকটা জায়গায় বলছিলাম একটা সেশনে যে আমাদেরকে ইংলিশে বলতে এবং লিখতে শেখার পাশাপাশি ইংলিশে ভাবতে শিখতে হবে। ওইটা হচ্ছে আরেক লেভেল অ্যাডভান্সড। আমি কত স্টাইলিশলি ইংলিশ বলতে পারি ওইটা এক জিনিস, কিন্তু আমি ইংলিশে ভাবতে পারি কি না সেটা এক জিনিস। না হলে কি হবে, আপনি যখন আমাকে ইংলিশে কোয়েশ্চেন করবেন, ওই কোয়েশ্চেনটা ফার্স্টে আমি মনে মনে বাংলায় ট্রান্সলেট করে, আমি বাংলায় অ্যান্সারটা রেডি করে ওইটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করে আমাকে উত্তর দিতে হবে। আমি অনেক পিছায় যাব, আমার কথাগুলোর মধ্যে চলে আসবে। আমি বুঝতে পারতেছি, আমি আইডিয়া আমার মাথায় ঠাসা, রাইট অ্যান্সারটা আমার কাছে আছে, কিন্তু শুধু ইংলিশে ঠিকমতো ভেবে ট্রান্সলেট করে বলার যন্ত্রণায় যে ইংলিশখানা আমি বলেছি, আমার ইন্টারভিউয়ার মনে করছে ও অল্প কিছু জানে মনে হয়, অথচ আমার আইডিয়াটা খুব ভালো ছিল, আমি ঠিকমতো বুঝাইতেই পারলাম না লোকটারে। সো আমি যদি আপনার কথাটা ইংলিশে শুনে অ্যান্সারটার সাথে সাথে ইংলিশে দিই, আমার ওটা ট্রান্সলেট করার দরকার নাই। এখন এটা কেমনে সম্ভব? আমাদের ব্রেন তো বাংলায় শিখে অভ্যস্ত, বাংলায় ভেবে অভ্যস্ত। তাহলে কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, কথা বলা, অ্যান্সার দিতে পারা। আমি যখন 4th ইয়ারে আমি শুনছি ইন্টারভিউগুলো ইংলিশে হয় এবং ঠাস ঠাস ইংলিশে কোয়েশ্চেন আসে, ওগুলো অ্যান্সার করতে হয়। লজ্জায় আমি যে আমার একটা ফ্রেন্ডকে বলবো, দোস্ত তুই আমার সাথে একটু ইংলিশে প্র্যাকটিস কর, মানে এই লজ্জায় আমি আর প্র্যাকটিসই করিনি। কি না কি মনে করবে, ফ্রেন্ড মনে করবে ও কথা বলতে জানে না, এখন কোন ফ্রেন্ডকে বলবো, কার সাথে বলবো, থাক প্র্যাকটিস নাই করি। তাহলে আমি একটু পিছিয়ে গেলাম না জিনিসটাতে। তো এখন সব ফ্রেন্ডকে তো বলাও সম্ভব না, এটা ঠিক। ছোট ভাই বড় ভাই সবাইকে তো আর বলা সম্ভব না, কিন্তু কোনো না কোনো একটা ফ্রেন্ডকে বের করে কারো না কারোর সাথে আমার রেগুলার প্র্যাকটিস করতে হবে। রং হবে, ভুল হবে, বাজে হবে, হাস্যকর হবে, কিন্তু জিনিসটা কষ্ট করে 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 চালায়ে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে আমাকে নিতেই হবে। এর চেয়ে দুঃখের ব্যাপার কি আছে? আমি ওকে দারুণ অ্যান্সার দিতে পারতাম, কিন্তু ওটা ট্রান্সলেশন করে দিতে গিয়ে যেই ইংলিশখানা আমার মুখ দিয়া বাইর হইয়াছে, আমার ভাবনার সাথে ওটার মিলই নাই। খুব কষ্ট লাগে তখন যে আমি জানি ব্যাপারটা, কিন্তু আমি ওরে বুঝাইতে পারতেছি না। সো প্লিজ, মানে ইংলিশে ইউ হ্যাভ টু বি মিনিমালি স্কিল্ড, যে জিনিসগুলো যেন চটচট করে আমি বুঝাই ফেলতে পারি। ভাই আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, মানে আমি তো ইন্টারভিউ দিতে যাই না, বাট আমি অনেকের পক্ষ থেকে আপনাকে প্রশ্নটা করতেছি। আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, আমরা তো শুধু দেখি কি আমি টেবিলের এই পাশে আছি, ওই পাশে কি চলতেছে মাথায়, এটা কিন্তু আমরা জানি না। এবং আমরা কখনো রিজেক্ট হই, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট হই, খুব অল্প অল্প ক্ষেত্রে হয়তো অ্যাকসেপ্ট হই আমরা। অ্যান্ড কেন আমরা অ্যাকসেপ্ট হয়েছি এটাও আমাদেরকে বলে না কোনো দিন, কেন আমরা রিজেক্ট হয়েছি এটাও বলে না কোনো দিন। আপনারা অ্যাকচুয়ালি একটা ক্যান্ডিডেটের মাঝে কী খোঁজেন ইন্টারভিউ বোর্ডে, এটা মানে সবার পক্ষ থেকে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আমার খোঁজা কয়েকটা জিনিসের উপর বেস করে বলতে থাকি। এমনি তো ইন্টারভিউর আগেই তার সিভি সর্টিং, এটা সেটা অনেক কিছু বেস করে চলে আসা হয়েছে। সো ওর অনেক কিছু আসলে আমাদের আর নতুন করে জানার কিছু নাই। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি কেউ কেউ ইন্টারভিউ মানে সিভিটা আসলে ঠিকমতো গো থ্রু করে নাই, হয়তো HR সর্টিং করে দিছে, তখন সে ওই টেল মি অ্যাবাউট ইউর সেলফ বলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করে। আদারওয়াইজ আমি অনেককেই দেখছি, আমিও সিভিটা আগেই নিজেই ঘেঁটে ফেলি, কারণ টেল মি অ্যাবাউট ইউর সেলফ বললে তো সে তার মতো করে বলবে, ওকে আমার মতো করে বোঝার বিষয় আছে। সো আমি সিভিটা ভালো মতো পড়ে নিই। অনেক ইন্টারভিউই সিভিটা নিজে পড়ে নেয়। গেল, এখন কি বোঝার চেষ্টা করি, এটা ডিপেন্ড করতেছে জেডি এবং তাকে আমার কেন দরকার এটসেট্রার উপর বেস করে বিভিন্ন রোলে বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করা হয়। ফর এক্সাম্পল, আমি একটা ব্র্যান্ড এক্সিকিউটিভ নিব, আমি বোঝার চেষ্টা করি সে একটু ডিপ থিঙ্কিং করতে পারে কিনা, সে কথাবার্তায় ক্লিয়ার কিনা, কমিউনিকেশনে সে কমফোর্টেবল কিনা, ইংলিশটাও একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় আবার খুব ইংলিশ কনভারসেশনের পরে আমি লাস্টের দিকে একটু বাংলায় কথা বলি, ওর বাংলাটাও বোঝার চেষ্টা করি, কিছু মাইন্ডসেট বোঝার চেষ্টা করি, প্রবলেমে পড়লে সে কী ধরনের রিয়্যাক্ট করে, প্রেশারাইজড সিচুয়েশনে সে কীভাবে রিয়্যাক্ট করে, এগুলো একটু বোঝার চেষ্টা করি। এরকম 7-8টা জিনিস আগেই আমি মাইন্ডে ঠিক করে যাই যে এই জিনিসগুলো আমি ওর মধ্যে পাওয়ার চেষ্টা করব, যাকে পাবো তাকে হায়ার মার্ক করব। আচ্ছা, আমরা যখন লোকাল জবের জন্য অ্যাপ্লাই করি, আমরা দেখি যে মোটামুটি যেটা হয় ইন্টারভিউটাই নেয়, ছোটো কোম্পানিগুলো ইন্টারভিউটা নেয়, আর বড় কোম্পানিগুলো মাঝে মাঝে কিছু কেস স্টাডি দেয় বা একটা গ্রুপ ডিসকাশন হয়। মাল্টিন্যাশনালগুলো কী করে? বিভিন্ন মাল্টিন্যাশনাল বিভিন্ন কেসে বিভিন্ন জিনিস করে। যেমন আমার একজন বস ছিলেন, উনি একবার ডিসিশন নিলেন উনি 2জন ম্যানেজমেন্ট ট্রেনি নেবেন, তাদেরকে প্রেজেন্টেশনে থরো হইতে হবে। উনি প্রেজেন্টেশনটার উপর তখন খুব জোর দিচ্ছিলেন। সো উনি বললেন যে প্রথমে আমি ওনার ম্যানেজার, আমি
10-12 জনকে ইন্টারভিউ নিয়ে 4 জনকে শর্ট লিস্ট করে দিব, দিয়ে ওনার কাছে পাঠাবো, উনি ওদেরকে একটা টপিক দিবে, উনি ওদের সাথে আগে কথা বলবে না, উনি ওদেরকে টপিক দিয়ে দিবে, তার 3-4 দিন পরে ওরা অফিসে আসবে, সেটার উপর প্রেজেন্টেশন বানায় নিয়ে আসবে এবং প্রেজেন্টেশন করবে। উনি এটার মাধ্যমে অনেক কিছু বোঝার চেষ্টা করছে। উনি ওরা প্রেজেন্ট করে কিভাবে, কিভাবে বানায়, স্লাইড মেকিং, ওদের কনসেপ্ট মেকিং, এগুলো টেগুলো সব বুঝে নেওয়ার চেষ্টা করছে। এগুলোর উপর উনি কিছু মার্কিং করছে। লাস্টে HR হেড আর উনি মিলে 2 জনকে ফাইনাল ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করছে। সো অনেক মাল্টিন্যাশনাল বা অনেক কোম্পানি বিভিন্ন চাওয়ার উপর বেস করে তার রিক্রুটমেন্ট প্রসেস চেঞ্জ করে। যারা যেমন আমি একটা মাল্টিন্যাশনালেই একটা রিক্রুটমেন্ট দেখছি যেখানে অ্যানালিটিক্সের প্রচুর কাজ এবং খুব কমপ্লেক্স এক্সেলের কাজ। ওইখানে ইন্টারভিউতে ওকে এক্সেলই দিয়ে দিছে, একটা এক্সেল খুলে দিয়ে অনেক ডেটা দিয়ে ওকে কাজ করতে দিছে। ওর ক্ষিপ্রতাটা দেখছে, শুধু ক্ষিপ্রতা না, যারা এক্সেলে কাজ করতে কমফোর্টেবল, ওর হাত পা দেখলে, ওর মুভমেন্ট দেখলে বোঝা যায় এই জিনিসগুলা মজা নিয়ে করতেছে এবং সে নাম্বারস নিয়ে কাজ করতে পছন্দ করে এবং কমফোর্টেবল, সবচেয়ে বড় কথা কমফোর্টেবল। সো ওই জিনিসটাও টেস্ট করছে। বিভিন্ন সময় এই কারণে বিভিন্ন জিনিস দেখে, যেমন কিছু ইন্টারভিউতে বিশেষ করে সেলসের ওদের মেন্টাল টাফনেসটা দেখার চেষ্টা করে। গুড থিং ইজ এখন বাংলাদেশে এই জিনিসগুলো অনেক স্ট্রাকচার্ড হয়েছে। একটা মানুষের সাইকোগ্রাফি বা থিঙ্কিং প্যাটার্নকে জাজ করার জন্য বিভিন্ন টুলস আছে, অনেক এমএনসি ওই টুলসগুলো অ্যাপ্লাই করতেছে। আমার খুব ভালো লাগছে, আমি একটা লোকাল কোম্পানির জন্য একটা এজেন্সি আমাকে ডাকছিল, রিক্রুটমেন্ট কোম্পানি, সে আমাকে আগে সাইকোগ্রাফির টেস্ট নিছে, আমার সাইকোলজি ওই কোম্পানির সাথে ম্যাচ করছে, দেন সে আমাকে ফরওয়ার্ড করছে। সো এখন অনেক প্রপার হয়েছে জিনিসগুলো। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি টেবিলের এই পাশ থেকে, আমি যখন এই পাশ, মানে আমি একজন জব প্রত্যাশী মানুষ, আমরা করি কি, আমরা একটা সিবি পাঠাই আপনাদেরকে, কখন অনেক পোর্টালের মাধ্যমে পাঠাই, এমন হয় যে অনেক এমএনসিগুলো নিজেদের পোর্টাল থাকে, ওই পোর্টালও আমরা পাঠাই, বিডি জবস, এই অনেক ধরনের পোর্টাল কিন্তু এখন আছে। আমরা যখন একটা সিবি পাঠাই ওই পাশে, আমরা কিন্তু দেখি পাঠাইছি, জাস্ট সেন্ড হয়েছে, ওই পাশের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা জানি না। আপনারা আসলে সিবিটা কিভাবে পান, এটাকে আপনারা কিভাবে সর্টিং করেন, আপনারা কি ম্যানুয়ালি দেখে দেখে সর্টিং করেন না কোনো অটোমেশন টুলস আছে? আমার মনে হয় এই জিনিসটা এক্সপ্লেন করে দেন, তাহলে আমরা এই পাশ থেকে পাঠানোর সময় ওইটা মাইন্ডসেট রেখেই পাঠাবো। গ্রেট, দুটা বলি। বিডি জবস কিংবা কিছু কিছু কোম্পানির নিজেরই রিক্রুটমেন্ট পোর্টাল আছে। আমি আমার একটা এইচআরের সাথে রিক্রুটমেন্ট পোর্টাল নিয়ে কাজ করছিলাম, ভেরি সিমিলার টু বিডি জবস। অ্যাডমিন প্যানেল আছে, ড্যাশবোর্ড আছে, এটসেট্রা এটসেট্রা। হাজার হাজার সিবি, তো ও তখন ছাট কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে সার্চ করে ফেলে, কিওয়ার্ড, এটা ওইটা, স্কিলের 3-4টা জিনিস, ওগুলা দিয়ে মুহূর্তে 5000 সিভিকে 100তে নিয়ে আসলো বা 80তে নিয়ে আসলো। ওইগুলো সে একটু পড়ে দেখবে। সো আমাকে বুঝতে হবে যেখানে আমি অ্যাপ্লাই করতেছি ওইখানে অনেক সার্কুলারই লেখা থাকে, কিছু কিওয়ার্ডের ইন্ডিকেশন দেওয়া থাকে, না থাকলেও আমাকে বের করে নিতে হবে, ওইগুলা দিয়ে কিন্তু সার্চ দিবে। কিছু কিছু ক্ষেত্রে ইজি কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, যেমন MBA, BBA, এগুলো তো ইজি, কিন্তু কিছু কিছু সময় আরও কঠিন বা একটু ন্যারোলি ডিফাইন্ড কিওয়ার্ড দিয়েও সার্চ করে। সো ওই কিওয়ার্ডগুলো আমার সিভির মধ্যে রাখা এবং লিঙ্কডইনে রাখা। লিঙ্কডইনের ব্যাপারটা কেন বলতেছি, লিঙ্কডইন তো একটা অনলাইন তো অনেকে লিঙ্কডইনে বিভিন্ন সময় প্রোফাইল করতে গিয়ে লিঙ্কডইনের AI দিয়েও কিন্তু ম্যাচ করায় অনেক HR। তো এটা কি করা যায়? করা যায়। তো AI যখন লিঙ্কডইনে থাকা লাখ লাখ ক্যান্ডিডেটের মধ্য থেকে আমার দেওয়া কিওয়ার্ডগুলা দিয়ে আমাকে 50টা সিভি বেছে দিচ্ছে, ওটা তো একটা AI, ওটা তো হিউম্যান না, ও কিন্তু কাট মিলায় বের করে ফেলতেছে। সো আমার লিঙ্কডইনের প্রোফাইলটাতে আমার ওই শব্দগুলো রাখা যেগুলো লজিক্যাল, একটু ইলাবোরেটিভ ওয়েতে রাখা বা আলাদা করে, না হলে আমরা অনেক সময় মনে করি এডুকেশন, এক্সপিরিয়েন্স, এগুলো দিলাম, ওখানে কিন্তু কতগুলো ওই যে স্কিলস, এক্সপার্টিজ এর কাছে কিছু কিওয়ার্ড দেওয়ার অপশন দেয়। তো আমি কি আন্দাজে বিভিন্ন কিওয়ার্ড দিতে থাকবো না, আমি দেখবো আগে বিভিন্ন সার্কুলারে ওরা কি কিওয়ার্ড চায়, ওরা কি রিকোয়ারমেন্ট চায়, ওই রিকোয়ারমেন্টগুলা বুঝে স্কিলে ওই রিকোয়ারমেন্টগুলা লিখে দিলে আমার সিলেকশন হওয়াটা অনেক ইজি হয়ে যায়। এর মানে হলো ভাই, ধরেন আমার ভালো স্কিল আছে, ভালো ব্যাকগ্রাউন্ডও আছে, আমি সিজিপিও পাইছি দারুম, অনেক হাই সিজিপিএ, বাট আমি ওই পোর্টফোলিওটা বানানোর সময়, সিভিটা লেখার সময় অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ডগুলো ব্যবহার করি নাই। আরেকদিকে আরেকটা ছেলে হয়তো অত ভালো
ব্রাইট না আমার মতো, বাট সে প্রপারলি তার সিভিটা বানাইছে, প্রপারলি রিসার্চ করছে, প্রপারলি জেডিটা পড়ছে, জেডিটা পড়ে সে প্রপার কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে প্রপার কিওয়ার্ডগুলো দিতে পারছে। তার মানে এই ছেলে কিন্তু আপনার কাছে পৌঁছে গেছে, বাট আমি পৌঁছাতে পারি নাই। হ্যাঁ, এবং মানে একটা রাইট ক্যান্ডিডেট পৌঁছাতে না পারার কারণে একটু লেস রাইট ক্যান্ডিডেট চাকরিও পাওয়া যেত। রাইট রাইট রাইট। এর মানে হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হলো, দেখেন আমরা কিন্তু এই বাস থেকে একটা সিভি ম্যাক্সিমাম আমরা যেটা করি, ওই যে দোকানে যাই 50 টাকা দিয়ে বানিয়ে নিয়ে চলে আসি। ভাই দিন চলে গেছে বা জেনারেশন বা যুগ চলে গেছে এআই হাতে। ভাইয়েরা যেটা করতেছে এআইকে ব্যবহার করে সিভি সর্টিং করে ফেলতেছে। দ্যাট মিনস কি, হিউম্যান টাচ কম, কারণ যেহেতু হাজার হাজার সিভি, লাখ লাখ সিভি, হিউম্যান টাচ কম, তাইলে এই কাজ করাই যাবে না। এর মানে হলো আপনার সিভি আপনাকেই বানাইতে হবে। এবং আর আমার কাছে যেটা মনে হয়, যখন যেই জবে অ্যাপ্লাই করবেন সেই জবের সাথে ম্যাচ করে সিভি বানাইতে হবে। আমরা আবার যেটা করি কি, একটা সিভি বানাই, এটাই আবার সব জায়গায় পাঠাই। হ্যাঁ, এখন 200 চাকরিতে অ্যাপ্লাই করার জন্য তো আর 200 সিভি বানানো যাবে না। ইউ ক্যান হ্যাভ 3-4 সেটস অফ সিভিস, যেগুলা এই সিভি দিয়ে আমি এই ধরনের জবগুলোতে অ্যাপ্লাই করব, এই সিভি দিয়ে আমি ওই টাইপের জবগুলোতে অ্যাপ্লাই করব। এরকম 4-5টা ফরম্যাট আগে থেকে রেডি করে রাখলে ইজি। না হলে হঠাৎ করে একটা জবের সার্কুলার দেখলাম, আবার সিভি বানাইতে বসলাম, এভাবে আমি কয়টা সিভি বানাবো? তো 4-5টা আগে রেডি রাখলে পরে মডিফাই করা যায়। যেমন আপনি একটু ক্রিয়েটিভ টাইপের জবগুলোতে আপনি একটু ইনফোগ্রাফিক্সের একটা সিভি রাখলেন, আবার খুব ফর্মাল একটা কোম্পানি যেখানে আপনাকে খুব স্ট্রাকচার্ড কিছু জব করতে হবে, সেখানে আপনি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটু অনেকভাবে সিভি বানানো যায়। 3-4টা রকম রেডি রাখেন। আর সরি টু সে, 20 বছর আগে যেইটুকু এফোর্ট দিলে যতগুলি চাকরি পাওয়া যেত, এখন সেম এফোর্টে চাকরি পাওয়া যাবে কম, কারণ নাম্বার অফ জব কম, নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট বেশি। এআই বলি, টুলস বলি, বিভিন্ন আধুনিক সফটওয়্যার বলি, আমাদের কাজকে যেমন কমফোর্টেবল করছে, আমাদেরকে অনেক কম্পিটিশনের মধ্যেও ফেলছে। সো এখন আমাদেরকে একই জিনিস পাওয়ার জন্য অনেক বেশি এফোর্ট দিতে হবে। বিরক্ত হইতে পারেন, অমুক তো একটা ডিগ্রি পাস করেই চাকরি পেয়ে গিয়েছিল 30 বছর আগে, আমি কেন একটা MBA করেই চাকরি কেন আমার গ্যারান্টিড না? এটাই রিয়েলিটি। সো একটু বেশি কষ্ট করে এগোনোর মানসিকতা রাখতে হবে। ভাই আমি একটা জিনিস অ্যাড করি আপনার সাথে। তো আমি আসলে নিজে এই জায়গা থেকে আসছি, তো আমি ফিল করি ব্যাপারগুলা। লাইক ধরেন আমার সাথে একটা সময় হইতো যে যাই পাইছি সার্কুলার অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ অ্যাপ্লাই তো টাকা পয়সা লাগে না, ফ্রি, মারো অ্যাপ্লাই, মারো মেল, ফ্রি। সো এতে যেটা হইতো, মাঝে মাঝে ডাক পাইতাম, ইন্টারভিউ কল টল আসতো, গিয়ে আমি জানি না, আমি যে জানি এই ঠিকানায় আমাকে আসতে বলছে, বাট আমি গিয়েই আমি জানি না আমি কোথায় অ্যাপ্লাই করছি, কেন অ্যাপ্লাই করছি, কয় টাকা বেতন, কিচ্ছু জানি না, আমার মনেই নাই কবে অ্যাপ্লাই করছি। বাট ভালো লাগতেছে যে আমাকে ডাকছে। পাশে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কোন পজিশন, কত টাকা স্যালারি, সেও জানে না, সেও আমার মতোই সেম। ডানে জিজ্ঞাসা করলে দেখি সেম কাহিনী। তো এই জিনিসটা আমি 2-3 বার সাফার করছি এবং ইনসাল্টও হয়েছি, বুঝছেন। ইন্টারভিউ বোর্ডে গেছি, আমাকে যখন মানে এক্সপেক্টেড স্যালারি জিজ্ঞাসা করছে, আমি তো আবল তাবল কথা, মানে আমার এমন হয়েছে যে 40,000 টাকা ছিল ওদের জেডিতে, মানে ওই সার্কুলারে ছিল 40,000 টাকা, আমি গিয়ে খুঁজি 20,000 টাকা। মানে পুরো ইনসাল্টও হয়েছে, এরকম অবস্থা আমার সাথে হয়েছে। এটার পর আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি। সো টেকনিকটা আমি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলি। টেকনিকটা হচ্ছে কি, প্রথমত ভাই যা পাবেন তা অ্যাপ্লাই করবেন না, লাভ নাই। মানে যা পাবেন তা অ্যাপ্লাই করলে এই আমার মতোই অবস্থা হবে আপনার। যেটা চেষ্টা করবেন সেটা হইলো, আর আদৌ এই জবটা আপনার জন্য কিনা, এটা সুইটেবল কিনা, আদৌ আপনাকে চাইছে কিনা, এটা বোঝার চেষ্টা করবেন। খুব স্পেসিফিক জবে আপনি অ্যাপ্লাই করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেই জবে অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন একটু সিভিটা ওই জব সেন্ট্রিক বা ওই কোম্পানির নামটা বা একটু এই রিলেভেন্ট করার। আর এটা যদি নাও হয় তাও চেষ্টা করবেন কমন একটা 2-3টা ফর্মেট, যেটা ভাইয়া বললো, যে জবের সাথে যেটা ম্যাচ করে, ব্র্যান্ডিংয়ের জন্য একটা, মার্কেটিংয়ের জন্য আরেকটা, সেলসের জন্য আরেকটা, সব একদিকে করবেন না। অ্যান্ড যেটা আমি আপনাকে টিপস দিব, এবং এটা খুবই মূল্যবান একটা টিপস, সেটা হচ্ছে আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন, আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে একটা ফোল্ডার বানাবেন। আপনি ফোল্ডারের নাম হবে ইন্টারভিউ, অ্যাপ্লাই ইন্টারভিউ বা ইন্টারভিউ ওয়াটার কিছু একটা। যেটা করবেন আপনি সেটা হলো, অ্যাপ্লাই করার সময় যেই জবের জন্য অ্যাপ্লাই করছেন ওই সার্কুলারে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে তারিখ দিয়ে ওই ফোল্ডারের ভেতরে ঢুকাই দেবেন স্ক্রিনশটটা। অ্যান্ড যেই সিবিটা পাঠিয়েছেন ওই সিবিটার একটা স্ক্রিনশট ওই ফোল্ডারে রেখে দিবেন, সিম্পল। সো রিনেম করে দিবেন ওই কোম্পানির নাম দিয়ে। তাহলে যেটা হবে, ধরেন কথার কথা যে ABC ফার্মা আপনাকে আজকে থেকে, এমন হয় ভাই 1 বছর পরে কল করে, যে ABC ফার্মা আপনাকে 6 মাস পরে কল করছে। এখন 6 মাস আগে আপনি তো কোথায় অ্যাপ্লাই করছেন আপনার তো মনে নাই। তো আপনি এখন যেটা করতে পারেন, আপনার ফোল্ডারে আসবেন, সার্চ দিবেন ABC ফার্মা, ওটা লিখে রাখছেন কিন্তু আপনি ABC ফার্মা, সাথে সাথে টুক করে ফোল্ডারটা ভিজিবল হয়ে যাবে। ঢুকবেন, ঢুকলে দেখবেন যে ওকে ফাইন, আমি ABC ফার্মে অ্যাপ্লাই করছিলাম গত 6 মাস আগের সার্কুলার, অ্যান্ড সার্কুলারের পজিশন ছিল এটা, আমি সিভি পাঠাইছি এটা। অনেক সময় আমরা কিন্তু সিভি আপডেট করি, 6 মাস পর আপডেট করছি, নিয়ে গেছি, একটা পাঠাইছি আর একটা মিলে না।
কোন সিভিটা পাঠাইছেন এবং কোন পজিশনে পাঠাইছেন, এবং স্যালারিটা আসলে ওরা কত চাইছে, নেগোসিয়েবল স্যালারি ছিল নাকি কোনো একটা অ্যামাউন্ট তারা বসাইছে, এগুলো একটু জেনে শুনে গেলে আমার মনে হয় জিনিসগুলো ভালো হয়। আহ, অনেক কোম্পানিতে অ্যাপ্লাই করার ব্যাপারে বলি। অনেক সময় দেখা যায় এ, আমি সুইটেবল জব খুঁজে অ্যাপ্লাই করবো এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু সুইটেবল জবও পাচ্ছি না। সে আমি ম্যানেজারিয়াল পজিশন ট্রাই করতেছি, আহ, পাচ্ছি না এদিকে। আবার মন চাইলো তাহলে ইন্টারভিউ দিলেই বা ক্ষতি কি, যাই দিই কিছু এক্সপিরিয়েন্স তো হবে। এই জন্য আন্দাগুন্দা অ্যাপ্লাই করা শুরু করলাম। তাতে আবার আরেক সমস্যা হয়, নিজের ইভেন অনেক সময় ক্রেডিবিলিটিও প্রশ্নবিদ্ধ হয়। তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা এক্স্যাক্ট ম্যাচ জব যদি না পাই, ক্লোজ ম্যাচ জবে অ্যাপ্লাই করতে পারি। সে আমার যেটুকু এক্সপিরিয়েন্স, তাতে আমার এখন বিভিন্ন জায়গায় ম্যানেজার পজিশনে অ্যাপ্লাই করার কথা, কিন্তু আমি ভালো 2-3টা সার্কুলার পাচ্ছি যেগুলা ডিজিএম পজিশনের কিংবা সিনিয়র ম্যানেজার পজিশনের, যেখানে আমি পুরোপুরি যোগ্য নই। আমার যেটুকু এক্সপিরিয়েন্স তাতে আমার সিনিয়র ম্যানেজার বা ডিজিএম হিসেবে আমার অ্যাপ্লাই করাই উচিত না। কিন্তু যেহেতু আমি অনেক দিন চাকরি খুঁজতেছি এবং আমার ম্যানেজার পজিশনের মতো আমি পজিশনও পাচ্ছি না, আমি আল্লাহর নামে সিনিয়র ম্যানেজার বা ডিজিএম হিসেবে অ্যাপ্লাই করে ফেললাম। কী হবে, তখন আমি হয়তো ইন্টারভিউ কল পেয়ে যেতে পারি। আমার এক্সপিরিয়েন্স একটু কম থাকলেও বা একটু কম মিললেও ওরা আমাকে ডেকে ফেলতে পারে। সেক্ষেত্রে আমাকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে যে আমি তো জানি আমাকে ডিজিএম হিসেবে নিবে না, আমি যাই বলি কী লাভ না, আমাকে ডিজিএম হিসেবে ওরা না নিক, আমি যেহেতু কষ্ট করে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি আমার বেস্টটা দিব এবং ওদের কাছেও নিজেকে ছোট হতে দিব না। আমি যতটুকু পারি অ্যান্সার দিব। ওরা আমাকে টিজ করতে পারে যে এই কয় বছর এক্সপিরিয়েন্স নিয়ে আপনি আসছেন ডিজিএম অ্যাপ্লাই করতে, অ্যাপ্লাই বুঝে করেছেন তো। এই জাতীয় অপমান ইজ ওকে, আপনি এই অপমানটা নিয়ে ফেলেন যে স্যার আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টাটা করছি, আমি যতটুকু পারি আমি করব। আপনি ভাবলেন কি করে আপনাকে নিব, স্যার দ্যাটস ইউর ডিসিশন, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। আপনি এই জিনিসগুলা, তখন আপনার একটা এক্সপিরিয়েন্স গেইন হলো যে ডিজিএম লেভেলের ইন্টারভিউতে আপনি কী ঝামেলা হয়। এইসব অপমান নট ব্যাড, কিন্তু উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে অপমান তো আলাদা ইস্যু। সো একদম কখনো কখনো নিজের এরিয়ার একটু বাইরে গিয়েও অ্যাপ্লাই করা যায় যদি সুইটেবল জিনিস না থাকে, কিন্তু সেটার জন্য আমাকে বেস্ট শট দিতে হবে। আমি জানি এই চাকরিটা আমার হবে না, কিংবা আমি জানি এই চাকরিটা আমি করতে চাই না, কিংবা হয়তো একটা ছোট পজিশনের জন্য আমি অ্যাপ্লাই করছি যেখানে আমার হইলেও আমি যাব না, কিন্তু সেখানে গিয়ে আমি ফান করে ফেলবো না, বা এই চাকরিটা আমার হইলেও আমি করব না তাই বলে ইন্টারভিউতে গিয়ে আমি যাতা করব, দরকার নেই। ইদার আমি ইন্টারভিউটা দিব না, দিলে আমি আমার বেস্ট ওয়েতে দিব। সে আপনি আপনার চেয়ে এক লেয়ার নিচের পজিশনের জন্য অ্যাপ্লাই করলেন, আপনি একটু কনফিউজড হয়ে অ্যাপ্লাই করছেন হয়তো, বা কিছু একটা হয়েছে, হোয়াট এভার, আপনি এই চাকরিটা পাইলেও করবেন না। সেক্ষেত্রে আপনি ইন্টারভিউতে গিয়ে বলতে পারেন যে স্যার আমার কোম্পানিটা ভাল লাগছে, জবটা ভাল লাগছে, সরি টু সে আমি এভাবে অ্যাপ্লাই করে ফেলছি, আমার এই পজিশনটা আমি সুইটেবল মনে করতেছি না, আপনার যদি আমাকে ভালো লাগে আপনি আমাকে এক পজিশন হায়ার পজিশনে ট্রাই করতে পারেন। কি হবে, নিবে না, বাট ইউ মেক এ সেন্স। আপনি একটা পজিশন থেকে আরেকটা পজিশনে অ্যাপ্লাই করে বসছেন যেটা আপনার জন্য সুইটেবল পজিশন না, আপনি সেটা বলেন যে পারলে আমাকে একটু সুইটেবল পজিশন দেন। সবসময় সবার সব কিছু দারুণ হয় না, অনেক সময় এমনও হয় একটা অফিসে আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে গেলেন যে কোনো মূল্যে আপনাকে চাকরি ছাড়তে হবে, তখন এমন একটা চাকরিতে আপনি অ্যাপ্লাই করে বসলেন যেটা আপনার জন্য পারফেক্ট না, কিন্তু সেখানে গিয়ে আপনি আপনার প্লেজটা করেন যে আমাকে এইটুকু অন্তত দেওয়ার চেষ্টা করেন, আমি আসতে ইন্টারেস্টেড। তখন হয়তো ম্যানেজমেন্ট রিথিঙ্ক করবে, আচ্ছা ঠিক আছে ওকে আরেকটু অ্যাডজাস্ট করে যদি নিয়ে ফেলা যায়, ছেলেটাকে ভালোই লাগতেছে, গিভ ইউর বেস্ট শট। ভাই আমি আপনার এই আনসারটার সাথে আমি আরেকটু অ্যাড করে আরেকটা কোয়েশ্চেন করি। যেমন ধরেন আপনি যেটা বললেন যে কখনো হইতে পারে যে আমার এক্সাক্ট ম্যাচ নাও হইতে পারে, ক্লোজ ম্যাচ হইলেও আমি অ্যাপ্লাই করব, অথবা কখনো আমি সিচুয়েশনে পড়ে হয়তো এক র্যাঙ্ক নিচে আমি অ্যাপ্লাই করে বসতে পারি, অথবা আমি আমাকে জাজ করার জন্য যে একটু সিনিয়র পজিশনে অ্যাপ্লাই করে দেখি আমার কল আসে কি না, জাজ করি না একটু নিজেকে, হইতে পারে এটা। এখন আরেকটা যেটা বললেন যে বাট গিয়ে ফান করা যাবে না, এটার মানে কি? এটার মানে হইলো আমি যদি করেও ফেলি এটা, বা এটা বাদ দিলাম, আমি এক্সাক্ট ম্যাচেই অ্যাপ্লাই করলাম, আমার তো একটা প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। একটু সিনিয়র পোস্টে করলেও প্রিপারেশন নেওয়া উচিত, জুনিয়র পোস্টে করলেও আমার একটা প্রিপারেশন নেওয়া উচিত। সো ইন্টারভিউ বোর্ডে যাবার আগের প্রিপারেশন মোমেন্টটা আসলে কেমন হয়, বা কীভাবে আমার প্রিপারেশন নেওয়া উচিত, কী কী দেখে যাইতে পারি আমি? লাইক আমি একটা এক্সাম্পল দিই যে আমার ডেফিনেটলি কোম্পানি সম্পর্কে জেনে যাওয়া উচিত, এটা একটা প্রিপারেশনের পার্ট। এরকম কী কী জিনিস আসলে আমার
এটা নিয়েও গুগল করলে হাজারটা জিনিস আছে। ইন্টারভিউর প্রিপারেশনটা শুরু হবে আসলে অনেক আগে থেকে। বেসিক কিছু ইন্টারভিউ প্রিপারেশন আছে হুইচ ইজ অ্যাপ্লিকেবল ফর অল ইন্টারভিউ, সেগুলো তো আমি আগেই প্রিপারেশন নিব। এখন 2 দিন পরে আমার একটা জব ইন্টারভিউ, তখন আমি স্পেসিফিক জিনিসগুলা মানে ওই কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশন, পাশাপাশি ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু ইনফরমেশন। ওই কোম্পানিটা হয়তো কম্পারেটিভলি ছোট বা একটা প্লেয়ার, কিন্তু ইন্ডাস্ট্রিটা অনেক প্রমিজিং, সেটার কিছু ইনফরমেশন জেনে যাওয়া। পাশাপাশি নিজে যে কাজটা করতেছিলেন সেটা সম্পর্কেও একটু ডিটেলস জেনে যাওয়া দরকার। অনেক সময় হয় কি, সে আপনি একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন, ওই রিক্রুটার জানে আপনি এই ইন্ডাস্ট্রির লোক না, আপনাকে ওই ইন্ডাস্ট্রি নিয়ে আর প্রশ্নই করবে না, আপনাকে আপনার ইন্ডাস্ট্রি এবং আপনার চাকরি নিয়ে প্রশ্ন করবে। তুমি এখন যে রোলটাতে আছো সেখানে এই জিনিসটা কিভাবে করো, সেখানে ওই জিনিসটা কিভাবে আমার কারেন্ট যে রোলটা যেটার সাথে ওইটার ডাইরেক্ট সম্পর্ক নাই। ধরেন আপনি রিয়েল এস্টেট সেক্টরে আছেন, রিয়েল এস্টেট সেক্টর থেকে আপনি মুভ করতে চাচ্ছেন ফর এক্সাম্পল সে এজেন্সিতে, মার্কেটিং এজেন্সিতে। সো ডিরেক্টলি অনেক কিছু মিলবে না, কিন্তু সে বোঝার চেষ্টা করতেছে এই ছেলে তার সাবজেক্ট ম্যাটার নিয়ে কাজ করার অভিজ্ঞতা বা ইচ্ছা কেমন, তখন সে আপনার রিয়েল এস্টেটগুলো নিয়ে কাজ করবে। বলেন তো একটা অর্ডার কিভাবে কাটতে হয়, একটা পিচ কিভাবে করতে হয়, B2B কাস্টমারকে আপনারা কিভাবে ধরেন, B2C কাস্টমারকে আপনারা কিভাবে অ্যাপ্রোচ করেন, এগুলা। এখন ধরেন আপনি B2B কাস্টমার, অর্থাৎ এক বিজনেস আরেক বিজনেসকে সেল করবে, কর্পোরেট সেলস যেটা আর কি, এটা আপনি দেখেন না। আপনি দেখেন B2C, অর্থাৎ কাস্টমারকে সেল করেন এক একটা পিস। কর্পোরেট সেলস সম্পর্কে আপনি তেমন কিছু জানেন না, কারণ আপনি কনজিউমার ওরিয়েন্টেড সেলটা করেন, আর যেগুলো কর্পোরেট সেল ডিল করে ওগুলোর জন্য আলাদা লোক আছে। ওই ব্যাপারটাও আপনি একটু জেনে যান। তখন যখন আপনাকে ওই এজেন্সি জিজ্ঞেস করবে তোমরা কনজিউমারদের জন্য কি করো, আপনি তো ফাটাই বল আমি কনজিউমারদের জন্য এই করি, এভাবে পিচ করি, এভাবে ট্রাই করি, এই রেডি করি। আচ্ছা ভেরি গুড। কর্পোরেটের জন্য তোমরা কি করো? ও কিন্তু জিজ্ঞেস করতেছে তোমরা কি করো। আপনি তখন বললেন কর্পোরেট তো আমি দেখি না, ওই বিষয়ে আমি কিছুই জানি না। না, বলেন ইয়েস আমাদের কোম্পানি কর্পোরেটদের জন্য এটা করে, এভাবে আমরা টুলস ডেভেলপ করছি, এভাবে আমরা ফলো আপ করি, এইভাবে আমরা সেল করি। আপনি ওই পার্টিকুলার কর্পোরেট সেল ফাংশনে নাই, দ্যাটস ফাইন, কিন্তু আপনি জেনেরিক যে ব্যাপারগুলো আপনি জেনে নিয়ে যান। সো ওই কোম্পানিটা মানে যে কোম্পানিতে চাকরি নিতে যাচ্ছেন সেই কোম্পানিটার বিভিন্ন ডিটেলস আপনি কষ্ট করে ইনফরমেশন কালেক্ট করছেন, সেই ইন্ডাস্ট্রির বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছেন, নিজের কোম্পানির অনেকগুলো ফাংশন জানেন না, দরকার নেই, সেগুলোও জানতে হবে। অনেক সময় রিক্রুটাররা আপনি যেই কোম্পানিতে জব করে আপনি আরেকটা কোম্পানিতে যাচ্ছেন, আপনার ওই কোম্পানিটা সম্পর্কে ওই রিক্রুটারের অনেক ইন্টারেস্ট। সে ওয়াও তোমার কোম্পানি তো দারুণ করতেছে, তোমরা গত বছর তো 37% গ্রোথ করছো, বলো তো 37% গ্রোথ করার জন্য তোমরা কী অবজেক্টিভের নিয়ে নিছিলা? আপনি বলেন স্যার এগুলো তো এমডি জানে, আমি তেমন কিছু জানি না। না, আপনি বলেন জি স্যার আমাদের কোম্পানির ব্রড অবজেক্টিভ ছিল এটা, সেই জন্য আমি এটা করছি। তখন বুঝবে না, সে তার পুরা কোম্পানি সম্পর্কে আইডিয়া রাখে। আচ্ছা ভাইয়া, সো যেহেতু আমরা ইন্টারভিউ বোর্ডের ভেতরে আছি, ইন্টারভিউ বোর্ডের একটা মানে এটা সুখেরও একটা জিনিস, দুঃখেরও একটা জিনিস। সেটা হলো কি, আপনারা ইন্টারভিউ বোর্ডে ঢুকা মাত্র একটা প্রশ্ন করেন, টেল মি অ্যাবাউট ইউরসেলফ। সো এটা সুখের কেন বললাম, বিকজ আমি জানি যে এটা করবেই, এটা করেই সব জায়গায়। আর দুঃখের হইল কি, এটাই না আমরা আনসার করতে পারি না, কেন যেন পারি না। মানে এইটা নিয়ে একটা টিপস দেন যে ভাই এটাকে তুমি এমনি প্রিপারেশন নিয়ে রাখবা, আমরা এই জিনিসটা শুনলে খুশি হই। এই টেল মি অ্যাবাউট ইউরসেলফ নিয়ে শুরুতে অনেক অস্বস্তি অনেকের ছিল, আমারও ছিল, অনেকেরও থাকে। তো এটা ফেস করতে হইতেই পারে এবং এটার জন্য প্রিপারেশন নিয়ে যাওয়া ভালো, একটু আগে থেকে প্র্যাকটিস করে যাব। আমরা যে কারণে সবচেয়ে অস্বস্তিতে ভুগি, এই টেল মি অ্যাবাউট ইউরসেলফটা বাসায় এতবার প্র্যাকটিস করা হয়েছে এবং বিভিন্ন ইন্টারভিউতে এতবার বলা হয়েছে, আমি যখন নেক্সট ইন্টারভিউতে বলতে যাচ্ছি আমার তখন লজ্জা লাগতেছে বা ক্লিশে মনে হচ্ছে, আর এক কথা কয়বার বলবো। একটু ইন্টারাপ্ট করি ভাই, আর একটা জিনিস যেটা প্রবলেম হয় সেটা হলো কি, মানে নিজের সম্পর্কে ভালো বলবো না খারাপ বলবো, মানে খালি ভালোই বলে যাবো এটা তো হয় না, একটু খারাপও বলতে হয়, কেমনে খারাপটাকে মিক্স করবো। তো দেখতে হবে, আমি না হয় এটা 100 বার বলছি, কিন্তু এই লোকটা তো এটা প্রথমবার শুনতেছে। সো আমাকে ওর পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো বলতে হবে। আরে ওই অমুক ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং MBA করেছি, এটা আর কয়বার বলবো? আরে ভাই ওই লোকটা তো প্রথমবার শুনতেছে, আপনার ওকে বলতে হবে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন, কি কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার স্কিল কি। এক্ষেত্রে উইকনেসটা আমি বলবো কি না, দ্যাটস অ্যান ইস্যু। পার্সোনালি আমার মনে হয় আগ বাড়িয়ে না বলাই ভালো, কারণ টেল মি অ্যাবাউট ইউরসেলফ এটা তো আসলে 5-7 সেন্টেন্সে আপনাকে শেষ করতে হবে। সো এখানে
আপনার এডুকেশন বলতে হবে, ব্যাকগ্রাউন্ড বলতে হবে, কিছু কেন আপনি এখানে অ্যাপ্লাই করছেন, আপনার ইন্টারেস্ট কি, আপনার অবজেক্টিভ কি, এগুলো বলতে বলতেই আপনার 7-8টা সেন্টেন্স হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয় বলার দরকার নেই সেভাবে। বরং চামে চিকনে নিজের 2-4টা পজিটিভ জিনিস বলে বসতে পারলে ভালো, যে স্যার আমি সবসময় এই জিনিসটা নিয়ে প্যাশনেট, আমি সবসময় এই জিনিসটা নিয়ে কাজ করতে চাইছি, যে কারণে আমি আমার এক্সিস্টিং জবে এই প্রজেক্টে ইনভলভ হয়েছি। এখন স্যার আপনাদের যখন এই পার্টিকুলার রোলটা দেখলাম, আমার কাছে মনে হলো স্যার এখানে আমি পারফর্ম করতে পারবো, দ্যাটস ওয়াই আমি আসছি। কানেক্ট করে ফেললেন। আচ্ছা ভাইয়া, আমরা তো সিভি নিয়ে এতক্ষণ কথাবার্তা বললাম। এখন সিভির সাথে কানেক্টেড একটা জিনিস হচ্ছে লিঙ্কডইন। আপনারা যখন একটা ভালো সিভি পান, আমি মোটামুটি কনফার্ম যে আপনারা এই সিভিটা দেখার পর ওই লোকটাকে হয়তো লিঙ্কডইনে একটু চেক করেন যে ও আদৌ অস্তিত্ব আছে কি না, থাকলে সে কী করে না করে বোঝা যায় আসলে সে কী করে। সো লিঙ্কডইনটা কি ইম্পর্ট্যান্ট কি না, এবং আপনি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বকা দিয়ে বলবেন যে যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই, কেন তাদের লিঙ্কডইন প্রোফাইল নাই, এবং কেন তাদের লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত। লিঙ্কডইন ইজ এ মিডিয়াম, ইম্পর্টেন্ট মিডিয়াম। চাকরি পাওয়ার মিডিয়ামগুলো কি? বিডি জবস বা আরও রিক্রুটমেন্ট সাইটস, কোম্পানি ওয়েবসাইটস, হার্ড কপি সিভি, নেটওয়ার্কিং এবং লিঙ্কডইন। সো 5-6টা জিনিসের মধ্যে লিঙ্কডইন তো একটা। তা আমি যখন লিঙ্কডইন ইগনোর করতেছি, আমি যখন বলতেছি যে লিঙ্কডইন দিয়ে কয়টা চাকরি হইলো, কই আমার পরিচিত 100 ফ্রেন্ডের তো একজনও লিঙ্কডইন দিয়ে চাকরি হয় না, তাহলে লিঙ্কডইন প্রোফাইল আমি কেন বানাবো? ভাই, যখনই আপনি লিঙ্কডইন রাখতেছেন না, আপনি 20 বা 25 বা 30% মিডিয়াম আনইউজড রেখে দিচ্ছেন, বাকি মিডিয়ামগুলো দিয়ে ট্রাই করতেছেন। কেন? 3টা 4টা 5টা মিডিয়াম আছে চাকরি পাওয়ার, লিঙ্কডইন তার মধ্যে একটা। আমি এটা ফেলে দিব কেন? সো লিঙ্কডইনে আমার একটা মিনিমাম প্রেজেন্স লাগবেই। সেটা কি আমি ফাইনাল ইয়ারে সব সেমিস্টার শেষে পরীক্ষা দেওয়ার পর বানাইতে বসবো? কেন? এটা আমি সেকেন্ড ইয়ারে বানাই, থার্ড ইয়ারে বানাই, ফোর্থ ইয়ারে বানাই, মাঝে মধ্যে আপডেট করি, ওইখানে 20-22 জনের সাথে কানেক্ট করি, 3-4 হাজার কানেকশন বানাই, ওদের পোস্টগুলোতে রিপ্লাই দিই, নিজে ভালো ভালো থট পোস্ট করি, এটা সেটা করি, নিজের করা অ্যাক্টিভিটিগুলো লিঙ্কডইনে করি। এটা আমি বলতেছি, আমি নিজেও লিঙ্কডইনে খুব বেশি অ্যাক্টিভ না, বাট মানে কেন আমি এই মিডিয়ামটা ছেড়ে দিব? লিঙ্কডইন না থাকা মানে, একটা মানুষ, একজনের নেটওয়ার্কিং খুব ভালো তাই বলে কি সে সিভি বানায় না? একজনের সিভি বানানোর স্কিল খুব ভালো তাই বলে কি সে নেটওয়ার্কিং করে না? তাহলে লিঙ্কডইনটাও তো সেরকম একটা কাজ, এটা সে বাদ দিবে কেন? এখন লিঙ্কডইনে চাকরি হয় কি না, সবসময় লিঙ্কডইনের মাধ্যমে চাকরি হয়েছে কিনা বা লিঙ্কডইন কোনো ভ্যালু অ্যাড করছে কিনা, এটা তো কোথাও লেখা থাকে না। আপনি অ্যাপ্লাই করলেন রিক্রুটারের কাছে, রিক্রুটার আপনাকে পছন্দ করে ফেললো, মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে, বা 2-3 জনের ব্যাপারে সে একটু কনফিউশনে আছে, সে সবার ফেসবুক প্রোফাইল ঘাটলো, লিঙ্কডইন প্রোফাইল ঘাটলো, একটা পজিটিভিটি তো ক্রিয়েট হইতেই পারে। আবার প্র্যাকটিক্যালি আমি দুইটা কোম্পানি থেকে কল পাইছি যারা শুধুমাত্র লিঙ্কডইনে সার্চ করে করে লোক খুঁজছে, খুঁজে ফোন দিছে, দিয়ে বলছে সিভি পাঠান। তারপরে আমি সিভি পাঠাইছি, ওরা আমার ইন্টারভিউ করছে, চাকরি পাইছি। এখন তাহলে আমি চাকরিটা পাইলাম কিভাবে? নাও হইতে পারে, কিন্তু মানে আমি বলতে পারি আমার সিভিটা দারুণ ছিল, আমি বলতে পারি আমার ইন্টারভিউটা দারুণ হয়েছে, কিন্তু খুঁজছে তো সে লিঙ্কডইনে, মিডিয়াটা তো লিঙ্কডইন ছিল। তো আমি এই মিডিয়াটাকে ইগনোর করে দারুণ প্রোফাইল নিয়ে বসে আছি, দারুণ সিভি বানায় বসে আছি, কিন্তু ওই মিডিয়াতে আমাকে খুঁজে পাওয়া যেতেছে না, তাহলে তো আমার চাকরি পাওয়ার 33% অপশন ওখানেই নাই হয়ে গেল। আমি একটা অপশন ছেড়ে দিব কেন? বরং লিঙ্কডইনে আমি আমার হার্ড কপি বা পিডিএফ ভার্সনটা, ওই লিঙ্কডইনেও তো সিভি একটা অ্যাটাচ করে রাখা যায়, ওটাও রাখি। লিঙ্কডইনে সে আমাকে খুঁজে বের করছে, কিন্তু সে আমার সিভি চায়। সে আমাকে লিঙ্কডইনে খুঁজে বের করছে, এরপর সে আমাকে আর লিঙ্কডইন দিয়ে সিলেক্ট করবে না, সে আমার ওই সিভিটা ডাউনলোড করে ওই সিভি ধরে আমাকে কল দিবে, কিন্তু খুঁজে বের করার জন্য তো লিঙ্কডইন লাগবে। ওই জন্য লিঙ্কডইনে একটা ভালো সিভি, ভালো কিওয়ার্ডগুলো দিয়ে নিজেকে ম্যাচ করে রাখা, মাঝে মধ্যে নিজেকে সারফেসে রাখা, বিভিন্ন অ্যাক্টিভিটি করা, ইটস লাইক 25% অফ ইউর জব। ভাই, এই 2025 সালের শেষের দিকে আছে কিন্তু আমরা অলমোস্ট। ইভেন আমাদের এই পডকাস্টটা পাবলিশ হতে হতে আমার মনে হয় আরও অ্যাটলিস্ট আমার হাতে যে পরিমাণ পডকাস্ট আছে 1 মাস পর তো হবেই। সো 2026-এর অলমোস্ট কাছাকাছি চলে যাব আমরা। এই 26-এর কথাই বলি, যে 26-এ এসে আপনার কি মনে হয় যে এআই কি আমাদের চাকরি খেয়ে দেবে কিনা, নাকি এখনই খেয়ে দিচ্ছে? আচ্ছা, 1990 সালে বাংলাদেশে যতগুলি নাম্বার অফ চাকরি ছিল,
2025 সালে নাম্বার অফ চাকরি তার চেয়ে বেশি না কম? বেশি। 1990 সালে একটা আকাশ থেকে শ্যুট করার জন্য একটা হেলিকপ্টারে একটা লোক চালাইতো, আর একটা লোক ক্যামেরা ধরে বসে থাকতো, আর একটা লোক বুম ধরে বসে থাকতো। তার মানে 3টা লোক ছিল। এখন সেই 3টা লোকের কাজ একটা ড্রোন করে, তো 3টা লোক তো চাকরি হারাইছে। তো সেই হিসাবে এআই বা মেশিন বা অটোমেশন মেকানাইজেশনের জন্য যতগুলি চাকরি গেছে, সেই হিসাবে তো 90-র সাথে 2025-এ কম্পেয়ার করলে এখন কোনো চাকরি থাকার কথা না। সো চাকরি কিছু 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 জায়গায় গেছে, কিছু 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 জায়গায় বাড়ছে। তো আমাকে যেটা করতে হবে, আমরা অনেক সময় বলি না চেঞ্জের সাথে তোমাকে খাপ খাওয়াইতে হবে, আমরা ভয় পেয়ে যাই। হায় হায়, মানে অনেকে এটা বলে ভয় দেখায় যে আজকে তোমাদের যেই জবগুলো আছে 50 বছর পরে তার 80% জব থাকবে না। তার মানে তো আমাদের এই 80% লোক বেকার হয়ে যাবে না। আরে ভাই, 50 বছরের যে চেঞ্জটা হবে সেটা তো ঠাস করে হবে না। আমার চাকরিটা তো আজকে রিলেভেন্ট, কালকে অবসোলেট হবে না। আমার চাকরিটা আজকে রিলেভেন্ট, 30 বছর পরে অবসোলেট হবে। সো এই 30 বছরে আমার চাকরিটা যেভাবে 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 চেঞ্জ হবে, আমি যদি নিজেকে সেভাবে সেভাবে চেঞ্জ করতে পারি, অ্যাডাপ্ট করে ফেলতে পারি, তাহলে আমার সেই জবটা আমি পাবো যেটা আমি এখন পাচ্ছি না। হ্যাঁ, যেমন যত বেশি টুলস আসবে, ওই টুলসের ইউজার লাগবে, ওই টুলসের কমান্ড গিভার লাগবে, ওই টুলসের কোঅর্ডিনেটর লাগবে, অনেক কিছু লাগবে। সো সেটার জন্য তো তখন লাগবে। একটা সময় হয়তো এই পডকাস্টটা শ্যুট করার জন্য যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরা ধরার জন্য 2টা লোক লাগতো। সেই 2টা লোকের চাকরি এখন নাই। কিন্তু এখন এক একটা পডকাস্টের পিছিয়ে যে পরিমাণ এডিটর, যে পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিভিন্ন কাজ করা হয়, সেইগুলো তো তখন ছিল না। একটু অ্যাড করি ভাই, একটা এক্সাম্পল দিলেন না আপনি, যে আগে এরকম একটা পডকাস্ট শ্যুট হইলে 2টা ক্যামেরা ধরার জন্য 2 লোক লাগতো। তার মানে এই 2টা লোকের চাকরি কিন্তু এখন নাই। কেন? স্ট্যান্ড চলে আসছে, স্ট্যান্ড ক্যামেরাকে ধরে রাখছে, বা ক্যামেরা ছোট হয়ে গেছে, আর ওই আগের মতো বড় বড় ক্যামেরা নাই। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখন তো পডকাস্টের পরিমাণও বাড়ছে, তাই না? এমনই তো জিনিসটা, যে কিছু মানুষের জব যাচ্ছে, বাট একই সাথে ইন্ডাস্ট্রিও তো বড় হচ্ছে। এই যে পডকাস্ট আগে হয়তো করতো মানুষ 2 জন, এখন হয়তো 2000 মানুষ পডকাস্ট করতেছে। তাহলে ওই মানুষগুলো হয়তো কোনো না কোনো পডকাস্টে আবার কাজের অপরচুনিটি আসছে। 2000 এডিটর লাগতেছে, 2000 স্ক্রিপ্ট রাইটার লাগতেছে। একটা সময় হয়তো মুভিতে স্ক্রিপ্ট রাইটার ব্যাপারটা সেভাবে ছিল না, এখন এটা এক্সাম্পল দিলাম আর কি। So এখন প্রত্যেকটা স্পেশালাইজড রোল বেরোচ্ছে। তো আমি যখন দেখব আমার জবে চেঞ্জ আসতেছে, আমাকে খুব দ্রুত ওই চেঞ্জগুলোকে অ্যাডপ্ট করে করে নিজেকে মুভ করে ফেলতে হবে, তাহলে আমার চাকরি যাবে না। ওকে, আচ্ছা ভাই, আমরা শুনি আর কি যে কর্পোরেটে অনেক প্রেশার। আপনারাও বলেন অনেক সময় যে ভাই, আমার এক একটা ছোট মজার গল্প বলি। আমার এক বড় ভাই ছিল, তো উনি হচ্ছে একটা বড় একটা কোম্পানির ম্যানেজার। তো ওনাকে আমি এদিন জিজ্ঞাসা করছিলাম যে আপনার বাচ্চাটার কি অবস্থা, মানে ওনার একটা রিসেন্ট বাচ্চা হয়েছে। বললাম ভাই বাচ্চা কি অবস্থা, বাচ্চা কত বড় হয়েছে? তো উনি বলে আমার বাচ্চাটা এত বড় হয়েছে। তাই বলে এত বড় হয়েছে মানে? বলে, ভাই বললো না, সকালে বের হই দেখি যে বাচ্চা ঘুম একটুক, রাতে বাসায় ঢুকি তাও দেখি বাচ্চা ঘুম একটুক, আমি আর কিছু জানি না। তো কর্পোরেটে প্রেশার আছে আমরা জানি। সো এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, এটাকে কিভাবে ম্যানেজ করেন? এটার কোনো ফিক্সড রুল নাই, অনেক টেকনিক্স আছে। অনেকে বলে চাপ নিবা না, চাপ নেওয়া যাবে না। এখন চাপ তো এসে পড়ে ভাই। তো দের আর মেনি টেকনিক্স। এখন আপনাকে এই কাজ হ্যান্ডেল করা, কাজ প্রায়োরিটাইজ করা, কাজ ম্যানেজ করা, এই ম্যানেজ করার জন্য শেখাটাও তো কাজ। তো এগুলা করে যতটা সম্ভব নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। কর্পোরেট চাকরি বা যেই চাকরি বলি, এখন চাকরি তো আসলে করতে হবে। চাকরি না করলে বিজনেস করতে হবে, কিছু না কিছু তো করতে হবে, প্রেশার তো আসবে। এখন যতটুকু ব্যালেন্স করা যায়, কেউই 100% প্রেশার ম্যানেজ করে সুপারসনিক গতিতে এগিয়ে যেতে হয়তো পারবে না, কিন্তু তাকে তো ডেভেলপ করতে হবে, তাকে অ্যাডভান্স করতে হবে। সো এই রিয়েলিটি মেনে নিয়ে সেখানের মধ্যে ব্যালেন্স করতে হবে। প্রত্যেকটা প্রেশার সিচুয়েশনের মধ্যেও কিন্তু ওয়ে আউট আছে। আমরা অনেক সময় কলাপস করে যাই, ভয় পেয়ে যাই। আমি আমার লাইফে বিভিন্ন চাকরিতে অনেক সময় পরে আমি চিন্তা করছি যে এই জিনিসটাকে ওই সময় প্রেশার মনে করছিলাম, কিন্তু এইভাবে করলে আমি ইজিলি এই জিনিসটা হ্যান্ডেল করে বেরিয়ে আসতে পারতাম, এই ঝামেলাটা আমার লাইফে হইতো না। পরে আফসোস হয়। তো পরে আফসোস করার চেয়ে আগে প্রিপারেশন নেওয়া ভালো। প্রবলেম আসলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা। এবং অনেক সময় কিন্তু আমরা সরি টু সে আলসেমি করে বা ভুল করে অনেক প্রবলেম আসতে দেই,
প্রবলেমকে ছড়িয়ে যেতে দেই এবং প্রবলেমকে নিজের সর্বনাশ করতে দিই, তখন একটু গা ঝাড়া দিয়ে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করলে ওই প্রবলেমগুলো অ্যাভয়েড করা যায়। তখন না আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে দূর এটা নিয়ে আমি আর প্যারাই নিব না, যা হওয়ার হবে। আরে বাবা, যা হওয়ার হবে মানে তো সর্বনাশ হওয়ার হবে। এখন প্যারা চলে আসছে, আপনার উপরে এই অ্যাসাইনমেন্টটা চলে আসছে, এটা আপনাকে করতে হবে। এটা করতে যদি 5টা লোকের সাথে কথা বলতে হয়, কষ্ট করে যাইতে হবে, আমি জানি জিনিসটা পেইন। এটা করতে হইলে যদি একটু বাড়তি কিছু করে আপনাকে প্রিপেয়ার করে রাখতে হয়, আপনাকে পেইনটা নিতে হবে। এই পেইনটা না নিলে তো পরে আরও বড় পেইন চলে আসবে। সো পেইন নিয়ে পেইনকে হ্যান্ডেল করে আপনাকে এগোতে হবে। এটার জন্য 100% কোনো সায়েন্স নাই। তুমি এই জিনিসগুলো করবা, তোমার কর্পোরেট লাইফে কোনো প্রেশার আসবে না, ব্যাপারটা তা না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। প্রেশার আসতে থাকবে, আমরা ভুল করব, কখনো ঠিক করব। আমি যেমন অনেক জায়গায় ধরা খাইছি, অনেক জায়গায় আল্লাহর রহমতে কেয়ারফুলি বেরো হয়ে গেছি। আগে থেকে বুঝে ফেলছি এখানে তো একটা ঝামেলা হবে, 2 দিন পরে তো এবারটা আমারে মানে চেপে ধরবে। আমি আগেই জিনিসটা প্রিপেয়ার করে ম্যানেজমেন্টকে অ্যালাইন করে রেডি রাখছি। প্রেশার আসছে, বস এটা এভাবে এভাবে করলে আমরা প্রেশার হ্যান্ডেল করে ফেলছি। এটাও হয়। সো কষ্ট করে, মানে পৃথিবী তো হেভেন না, পৃথিবী হচ্ছে আর্থ। তো এখানে হেভেনলি জিনিস এক্সপেক্ট করলে হবে না যে আরামসে আমার লাইফ কেটে যাবে। না রে ভাই, লাইফ পেনেই কাটবে। তো সেটা করতে হবে। পয়েন্ট হইলো রিয়েলিটি মাইনা নাও, এই তো ভাই। আমরা আমাদের পডকাস্টের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আমার ধারণা আমি আমার অডিয়েন্সের জন্য আপনার কাছ থেকে অনেক কিছু বের করে আনতে পারছি, যেটা আসলে আমরা চেয়ারের এই পাশে বা টেবিলের এই পাশে বসে জানি না। তো জিনিসগুলো আমরা জানলাম। অ্যান্ড একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে আপনার জন্য। আপনি আপনার আন্ডারে বা আপনার জুনিয়র স্টেজে জেনজি পাইছেন, যে জেনারেশন জি? মানে আমি এটা কেন, এই প্রশ্নটা আমি কেন করতেছি দেখেন, আমি 2-3 বা 4 দিন আগে একটা রিপোর্ট পাইছি একটা পত্রিকায় যে জেনজিরা একটু বিদ্রোহ করা শুরু করছে জব মার্কেটে। তারা 6টার পর অফিস করবে না, কোনোভাবেই করবে না। আমাদেরকে তো ধরেন 6টায় অফিস শেষ হইলো, আমরা 7টা 8টা 9টা পর্যন্ত কিন্তু ছিলাম। আমি ইভেন আমার এমন জব গেছে যে আমি রাতের 12টা 1টা পর্যন্ত ছিলাম, থাকতে হয়েছে যে ক্লোজিং। আমার জুনে ক্লোজিং, আমার বস আমাকে 2টা পর্যন্ত বসে রাখছিল ক্লোজিং করার জন্য, আমি ছিলাম। বাট জেনজি নাকি থাকবে না, সে নাকি 6টার পর অফিস করবে না ভাই। তা আমার একটা পার্সোনাল স্পেস আছে, পার্সোনাল টাইম আছে, আমি ওই টাইমটা ভাই ম্যানেজ করব। চাকরি থাকলে থাকুক, না থাকলে নাই। এবং আমরা জানি যে জেনজিরা একটু বিদ্রোহী টাইপের। এই আমার ধারণা কি, এই জেনজি মানে জেনারেশনের যে একটা মানে জেনারেশন আসে যে বুমার, এই জি আলফা, এটা স্টাবলিশ করছে জেনজিরা। এর আগে আসলে মানে জানতোই না যে এরকম জেনারেশনও বলে কিছু আছে। সো জেনজিদেরকে নিয়ে আপনার মতামত কি? প্রত্যেকটা টাইপ অফ পিপল কামস উইথ ডিফারেন্ট প্রবলেমস, থ্রেট অ্যান্ড অপরচুনিটি। সো জেনজিদেরকে যখন সুপারভাইজ করা শুরু করলাম, আমি একটু নিজেকে পেছন থেকে দেখলাম যে এরা তো একটু ডিফারেন্ট। ইন্টারেস্টিংলি মানে বেশ আসলে কিন্তু আইডেন্টিফাই করা যায় জেনজি নন জেনজি, এদের মধ্যে বিভিন্ন টাইপ থিঙ্কিং প্যাটার্নে, ক্যাপাবিলিটিতে ডিফারেন্স আছে। সো আমার কাছে মনে হয়েছে যে জেনজিদের ক্যাপাবিলিটিটাকে ইউজ করতে হবে, তাহলে তাদের জন্যও ভালো, কোম্পানির জন্যও ভালো, আমার জন্যও ভালো। সো সেটাকে ইউজ করার জন্য তাদের ইস্যুসগুলো আইডেন্টিফাই করতে হবে। ইস্যুসগুলো বন্ধ করা যাবে না, ইস্যুসগুলো ম্যানেজ করতে হবে। যেমন এই যে একটা এক্সাম্পল দিলাম যে 6টা পরে অফিস করতে চায় না কেন, বা কিভাবে এই জিনিসটা মিটিগেট করা যায়। তারা তাদের পার্সোনাল স্পেস চাচ্ছে, অন্যায় তো না। সো আমাকে তাদেরকে আগে কোম্পানি অবজেক্টিভের সাথে অ্যালাইন করতে হবে। এরকম 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 একটা জেনজি বা যে কোনো মানুষ খুব এক্সাইটেড হবে যখন কোম্পানির একটা দারুণ প্রজেক্ট চলতেছে। সে হয়তো জিজ্ঞেসও করবে না 6টা বাজে না 7টা বাজে, সে প্রজেক্টটা কমপ্লিট করতে চাইবে, সেটার জন্য হোয়াট এভার ইট টেক্স। কিন্তু আমি যদি বলি একটা জিনিস নিয়ে প্ল্যান করার আছে, আচ্ছা এখন বসতে ইচ্ছে করছে না, রাতে বসবো নে, বা অফিস শেষে তোমার সাথে আমি আলাদা বসবো নে। দেখা গেল অফিস শেষে 2 ঘন্টা পরে আমি তাকে ডাকলাম, এই তোমাকে তো বসতে বলছিলাম, দেখি তোমার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা, আচ্ছা থাক কালকে করবো নে। তখন সমস্যাটা হয়। তখন সে নিজেকে ডিটাচ ফিল করে যে মানে তাহলে আমি থাকলাম কেন। সো একটা জেনজি বা হুয়েভার একটা রিসোর্স, তার কাছ থেকে বেস্ট আউটকাম পাওয়ার উপায় পার্সোনালি আমার মনে হয় তাকে আমার অবজেক্টিভের সাথে অ্যালাইন করে ফেলা। আমি আমার যেই কোম্পানিতেই কাজ করি টিমকে একটা জিনিস বলার চেষ্টা করি যে আমরা এখন যে কাজটা করতেছি এটার এই ইস্যুস আছে, কোনো না কোনো দিন আমার এক্সট্রা এফোর্ট প্রয়োজন হবে, প্লিজ প্রিপেয়ার ফর দ্যাট। সেটা আজকে নাও হতে পারে, কালকে নাও হতে পারে। আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি, কোনো একদিন অফিসে আমাদের প্রেশার আসবে, কোনো একদিন কোনো একটা প্রজেক্টের পিছনে আমরা দৌড়াবো, পাগলের মতো দৌড়াবো, যেন ওই জিনিসটা আমরা ম্যানেজমেন্টকে ডেলিভার করতে পারি। সেটার জন্য মেন্টাল প্রিপারেশন থাকা জরুরি।
আজকে রাত 8টা পর্যন্ত থাকা জরুরি না, কালকে রাত 9টা পর্যন্ত থাকা জরুরি না, যেদিন লাগবে সেদিন নিজে থেকে অবজেক্টিভলি ঝাঁপিয়ে পড়াটা জরুরি। প্লিজ বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। এর মানে হচ্ছে এদেরকে অবজেক্টিভের সাথে অ্যালাইন করাটা দরকার, প্লাস ওনারশিপ দেওয়া দরকার, তাই না? হ্যাঁ, তখন জিনিসটা প্রপারলি ম্যানেজ করা যায়। আমরা এদেরকে দেখছি আগস্ট মাসে, অগাস্ট সেপ্টেম্বর আমরা দেখছি এদেরকে, যে মানে যেই ছেলে মেয়েকে আমরা কখনো চিন্তাও করি নাই, মানে সে তার ক্লাসরুম থেকে বের হয়ে, মানে এমনও দেখছি আমি মানুষ যে রাস্তা পার হইতে পারে না, সেও কিন্তু ঝাঁপায় পড়ছে, বিকজ সে ওন করছে যে একদম। আমার নামতে হবে, এটা তখন তো আমার। সে চিন্তা করে নাই হ্যাঁ। আমার তো পার্সোনাল স্পেস আছে, আমি রাইট সন্ধ্যার পরে কেন মোড়ে দাঁড়ায় থাকবো, আন্দোলন করব, দরকার কি আমার, এবং বেনিফিটও চেক করে নাই। রাইট। এবং নন জেনজিরা কিন্তু এটা চিন্তা করছে, আমি কেন যাবো, আমার কি ফায়দা, নামি নাই আমরা, স্বাভাবিক যে নন জেনজিরা নামে না, জেনজিরা নামছে। সো এটা ঠিক আছে, রাইট। আমারও মনে হয় আপনি যেই সলিউশনটা আপনি ফাইন্ড আউট করছেন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ এটা আসলেই অ্যালাইন করে। আমরা যাতে তাদেরকে যেভাবে চিনি, তাদেরকে আমরা যেভাবে দেখছি, এক্স্যাক্টলি তাদের সাথে অ্যালাইন করে যে ভাই তুমি তারে স্পেস দাও, তাকে তুমি স্পেস দাও, চাপাই দিও না, তুমি তাকে তার মতো করে ওন করতে দাও, সে তার নিজের তাগিদে কাজটা করে ফেলবে, নিজের তাগিদে এক্সট্রা এফোর্ট দেবে। থ্যাংক ইউ ফয়সাল ভাই। আমরা অলমোস্ট আমাদের পডকাস্টের একদম শেষের স্টেজে আসছি। শেষের স্টেজে আপনার জন্য আমার আরেকটা কোয়েশ্চেন আছে। সো এটা কোয়েশ্চেন না, এটা অ্যাকচুয়ালি আপনি সাজেশন দিবেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে, এবং জিনিসটা আপনি এভাবে দিবেন, লাইক ধরেন আজকে আপনি আপনার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আছেন, আপনি, এটা আমি আমার পডকাস্টে যারা আসে প্রত্যেকে আমি এই সিচুয়েশনটা দিই, যে আপনি আজকে আপনার ফার্স্ট ইয়ারে আছেন এবং আপনার গোল হচ্ছে একটা কর্পোরেট ক্যারিয়ার শুরু করা আজকে থেকে 5 বছর 6 বছর পর। আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেন? সো আপনি যেভাবে প্রিপেয়ার করবেন বলবেন, ঠিক আমাদের অডিয়েন্সও সেভাবে প্রিপেয়ার হবে। ফার্স্ট ইয়ার তো অনেক কিছু আমি এখনো জানি না, সো আমাকে দ্রুত জানার চেষ্টা করতে হবে যে নেক্সট 3 বছরে কি কি আসতেছে, কি কি জিনিস আমাকে করা লাগবে, এবং এরপরে আল্লাহ চাইলে যে বছর 40 আমার অ্যাক্টিভ ওয়ার্কিং পিরিয়ড আছে, ওই সময় আমার কি কি অপশনস আছে, কি কি অপরচুনিটি আছে, কোন কোন ক্যারিয়ার ট্র্যাক আছে, এগুলো একটু জেনে সেখানে যারা যারা আছে তাদের সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা, সেই ট্র্যাকে যাওয়ার জন্য কি কি স্কিল লাগবে সেগুলো একটু ডেভেলপ করার চেষ্টা করা। এখন তাহলে কি আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে পাগলের মতো বিভিন্ন সিনিয়রদেরকে নক দেওয়া শুরু করব, সবার সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করব, সারাক্ষণ ওদের সাথে লেগে থাকার চেষ্টা করবো? নট নেসেসারিলি। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব পারা যায়। সব জায়গায় আমি অ্যাক্সেস পাবও না, সব স্কিল আমি ওন করে ফেলতে পারবও না এই 3 বছরে। আমার পড়াশোনা আছে বা অন্যান্য কাজকর্ম আছে, ইভেন অনেকের টিউশনি থাকে বা পার্ট টাইম থাকে, অনেক কাজকর্ম থাকে, সবসময় সব স্কিল শেখা যায় না। অনেকের ইভেন যে একটু ভালো টুলস শিখবে, ল্যাপটপ কিনতে পারতেছে না, পিসি কিনতে পারতেছে না, অনেক লিমিটেশনস থাকে। এখন লিমিটেশনস যেগুলো আছে ওগুলো তো আর কিছু করার নেই। যতটুকু পারি এনজয় করার পাশাপাশি, ইউনিভার্সিটি লাইফ ইজ ভেরি এনজয়িং লাইফ, এর চেয়ে ভালো সময় পৃথিবীতে আর হইতে পারে না এই জীবনে। কিন্তু ওই সময় যতটুকু পারি নিজেকে আস্তে 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 প্রিপেয়ার করে ফেলা, কিছু কিছু স্কিল ওন করা, আর সিজিপিএর যে ব্যাপারটা বারবার বলতেছি, একটা মিনিমাম অ্যাকসেপ্টেবল সিজিপিএ রাখা। না সিজিপিএ মানে শুধু নাম্বার না, যে আমার 3.5 সিজিপিএ থাকা মানে আমার পারপাস সার্ভিসে না। ওই সিজিপিএ রাখার জন্য যেই একাডেমিক নলেজগুলা, পড়াশোনাটুকু মিনিমাম করা উচিত, ওইটুকু করা, না হলে পরে আবার অনেক কিছুতে আটকে যেতে পারি। সো মিনিমাম রিকোয়ার্ড পড়াশোনাটা করব, মিনিমাম সিজিপিএটা রাখবো, খোঁজখবর রাখার চেষ্টা করব। ফার্স্ট ইয়ারে থাকতে আমার পক্ষে খোঁজখবর নেওয়াটা একটু ডিফিকাল্ট, 3rd 4th ইয়ারে এসে খোঁজখবর নেওয়াটা আর একটু ইজি হয়ে যাবে। পাশ করে ফেললেই চাকরি হয়ে যাবে, নট নেসেসারিলি। তখনও আমি আরও লিয়াজও করতে পারি, আরও নেটওয়ার্কিং করতে পারি, আরও স্কিল, মানে এমন না যে আমার এই 4 বছরের পরে আমার আর স্কিল অ্যাড করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, পাশ করে ফেললাম তো কী হয়েছে, আর একটা স্কিল অ্যাড করি। ইভিনিং বা পার্ট টাইম বিভিন্ন পড়াশোনার সুযোগ আছে, অনলাইনে বিভিন্ন পড়াশোনা করার সুযোগ আছে, ইভেন সুবিধা পাইলে বাইরে ভালো কিছু পড়তেও যেতে পারি, দোজ আর ডিফারেন্ট ইস্যুস। বাট যতটা সম্ভব আগে থেকে চেক করা যে কী কী জিনিস লাগবে, সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়া। 100% পারফেক্টলি প্রিপারেশন হয়তো নিতে পারবো না, কিন্তু আমার যদি মাথায় থাকে যে আমার এই স্কিলগুলো একটু একটু ডেভেলপ করে ফেলা দরকার, স্লোলি ডেভেলপ করতে থাকলে একটা জায়গায় চলে আসে। থ্যাংক ইউ ফয়সাল ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অডিয়েন্সকে সময় দেওয়ার জন্য, আমাকে শেখানোর জন্য, আমার অডিয়েন্সকে শেখানোর জন্য। সো আমরা আশা রাখবো আমাদের অডিয়েন্স আমাদের আজকে এই পডকাস্টটা মানে খুব এনজয় করবে, তারা শিখবে, তারা অ্যাপ্লাই করবে। আমি যেটা বলবো, শেখাতেই শেষ করলে হবে না,
শেখার পর এটা আসলে অ্যাপ্লাই করতে হবে, জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে, এবং আমরা যেভাবে একটা গাইডলাইন আপনার কাছ থেকে আনার চেষ্টা করছি, গাইডলাইনটা মেনে ক্যারিয়ারটাকে দেখতে হবে। লাইক তো আমি বলবো কি, যারা অ্যাকচুয়ালি আমাদের পডকাস্টটা দেখতেছে তারা অনেক লাকি। কেন লাকি? অনেকেই হয়তো গাইডলাইনটা পায় না, যে আমি আজকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে 4-5 বছর পর আমি নিজেকে কিভাবে দেখবো, এটা অনেকেই কিন্তু বুঝতে পারে না। বাট যারা পডকাস্টটা দেখছে, আই হোপ তারা প্রত্যেকে নিজেদের একটা মিশন ভিশন ক্রিয়েট করতে পারবে। 5-6 বছর পর আমি নিজেকে নিয়ে কীভাবে চিন্তা করবো সেটা আজকে থেকে জানতে পারবে। সো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করবো আপনার সাথে আরেকটা পডকাস্ট করার। সেই পডকাস্টে আমরা ক্যাম্পেইন, কীভাবে একটা ক্যাম্পেইন বানান, কীভাবে ক্যাম্পেইন প্ল্যান করেন, আমরা মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো, যেটা আবার আমাদের যারা মার্কেটিংয়ে ইন্টারেস্ট থাকে তাদের অনেক কাজে আসবে। ভাইয়া থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। সো আশা রাখি আপনারা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ, আমাদের এই পডকাস্টটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন, বিকজ আমরা চেষ্টা করছি এই পডকাস্টের ভেতর থেকে কিছু কথাবার্তা বের করে আনার, যেটা আমার কাছে মনে হয় আপনাদের অনেক বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে টেবিলের ওই পাশে রিক্রুটাররা আসলে কিভাবে ভাবে, তারা আপনাকে একটা ইন্টারভিউ বোর্ডে কিভাবে জাজ করে, তারা আপনার ভেতর কোন কোন কোয়ালিটিগুলো খোঁজে, তারা আপনার সিভিটা দেখে কখন ডিসিশন নেয় যে আপনাকে ডাকবে নাকি ডাকবে না, আদৌ তারা আপনার সিভি দেখে নাকি দেখে না, এবং কি কি স্কিলে আপনি স্কিলড হলে তারা মনে করে আপনাকে নিয়ে আসলে তাদের সামনে আগানো উচিত। আমার মনে হয় অনেকগুলো ইনফরমেশান আজকে আমরা আমাদের এই পডকাস্ট থেকে পাইছি। অ্যান্ড জিকু ভাইকে আমি আবারও থ্যাংক ইউ জানাই যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন ভাইয়া, এবং আজকে আমাদের সাথে ওনার অনেকগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। সো আমরা আমাদের এই পডকাস্টটা আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। দেখা হবে আমাদের আরও একটা পডকাস্টে। আমরা আমাদের এই পডকাস্টগুলোতে চেষ্টা করতেছি অনেক বেশি ভ্যালু অ্যাড করার, যেহেতু আমাদের পডকাস্টের নাম হচ্ছে দ্য গ্রোথ পডকাস্ট। সো আমি এক্সপেক্ট করবো আপনারা অলওয়েজ আপনাদের গ্রোথ নিয়ে চিন্তাভাবনা করবেন, এবং আমাদের পডকাস্টেরও যেন গ্রোথ আসে এটার জন্য আপনারা আমাদেরকে হেল্প করবেন। সো চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, অথবা আপনি যদি আমাদের ফেসবুক পেজে আমাদের এই পডকাস্ট দেখে থাকেন, ডেফিনেটলি আমাদের পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। আমরা আবারও একটা ভ্যালুয়েবল পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।